ফারিহা গিয়ে ফারহানের মাথা উঁচু করে ধরে ফারহানের বুকের সাথে লেপ্টে থাকে। ফারহান হুট করে এমন হওয়ায় কিছু বুঝে উঠতে পারে না। পরক্ষণেই ফারিহাকে নিজের সাথে লেপ্টে নিয়ে কপালে গালে চুমু খেতে থাকে। ফারিহা এবার ফারহানের কোলের উপর বসে পড়ে। ওই ছেলে মানুষের আবার কান্না কিসের? হ্যাঁ, আমি না ভাবছিলাম তুমি মজা করছিলে, সেজন্য তখন ওইভাবে চলে গিয়েছিলাম। কথা দাও কখনো আমাকে ছেড়ে যাবা না, সব সময় সব বিপদে তুমি আমার পাশে থাকবা। কথা দিলাম সব সময় পাশে থাকবো তোমার। ভালোবাসি তোমাকে এতগুলো। হয়েছে, এখন উঠো, আর কান্না কিসের? মেরিন দরজা লাগায় ঘুমাচ্ছে, তুমি সোফায় ঘুমাও, আমি বিছানায় ঘুমাচ্ছি। গুড নাইট মাই সুইট গুলুমুলু জামাইটা। ফারিহা গিয়ে বিছানায় শুয়ে পড়ে। ফারহান অবাক হয়ে তাকিয়ে আছে সে সোফায় ঘুমাবে। হুট করে ফারহান একটা চোখ টিপ দিয়ে বিছানায় গিয়ে পিছন থেকে ফারিহাকে জড়ায় নেয়। ফারিহা ফারহানের দিকে ঘুরে বুঝাই কি সমস্যা। ফারহান কিছু না বলে ফারিহার ঘাড়ে কিস করতে থাকে। ফারিহা সুরসুরি লাগার কারণে হাসতে থাকে। একসময় ফারহানকে ধাক্কা দিয়ে সরায়। তখন ফারহান বলে, তোমাকে না কথা দিয়েছি সব সময় তোমার পাশে থাকবো, তাহলে এখন চুপচাপ ঘুমাও, আমি তোমার পাশে আছি। কি সেজন্য রাতেও? দেখো ভাইয়া, এইসব ভালো হবে না, কিন্তু কেউ এখানে এইভাবে দেখলে খারাপ ভাববে। প্লিজ সরো, ঘুমাতে দাও আমাকে। আমি কিন্তু এখনো অনেক কিছু ভুলি নাই। তুমি আমাকে কত কি বলছিলা, দেখে নিও কত ভালো রেজাল্ট করি আমি। হইছে মহারানী, আর রাগ করে থাকতে হবে না। তখন তোর প্রতি দুর্বল ছিলাম আমি, বুঝলি? তোর রেজাল্ট খারাপ হওয়ার কারণে আমার রাগ উঠছিল, তাই রেগে সেসব বলছিলাম। আর ভাইয়া কি? হ্যাঁ, বিএফ লাকি, বিএফ লাগি। আজ থেকে তোর ভাইয়া নোট অ্যালাউ অনলি জান কলিজা ফিফসা পিত্তি, ওকে? ফিফসা ওকে পিত্তি। হাসি পায় তোমার কথায়। যাই হোক, বলো মেরিনের থেকে ভালো রেজাল্ট করলে কি গিফট দিবা? বাচ্চা নিবি? ওকে, দিও, নিব। সিরিয়াসলি বলছি কিন্তু, আমি মজা না। ভালো রেজাল্ট করলে বাচ্চা দিব, নিয়ে নিস কেমন? এখন ঘুমা, আর আমাকেও ঘুমাতে দে। আজ শান্তিতে ঘুমাতে পারবো, বুঝলি? আচ্ছা ভাইয়া শোনো, তুমি কিভাবে ভাবলে তোমার প্রপোজ অ্যাকসেপ্ট করব? তোমার জিএফ আছে জানি আমি, তাহলে ব্যাপার কি বলো তো? আমি বললাম না তোর প্রতি দুর্বল? তো তুই যেদিন আমাকে বলছিলিস যে ভালোবাসা কি কাউকে অনুভব করা, বাই দা ওয়ে এসব যেদিন বলছিলিস সেদিন খুব খারাপ লাগে যে তুই অন্য কাউকে ভাবিস। তখন অনেক খোঁজার পর তোর ডায়েরি পাই, তারপর ব্লা ব্লা। চোর, আমার ডায়েরি পড়ছো চুরি করে তুমি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ঘুমা এখন। ফারিহা এক সাইড হয়ে ঘুমিয়ে পড়ে। ফারহান এক সাইডে ঘুমিয়ে পড়ে। সকালে মেরিনের ডাকিতে ঘুম ভেঙে যায় ফারিহার। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 7টা বাজে। তারপর উঠতে যাবে তখন বাধা বুঝতে পেরে ফারহানের দিকে তাকায়। একদম আষ্টে পিষ্টে জড়াই নিয়ে শুয়ে আছে। ফারিহা মুচকি হেসে ফারহানের কপালে কিস করে ফারহানকে সরাই দিয়ে উঠে গিয়ে দরজা খুলে দেয়। সাথে সাথে ধরাম করে মেরিন রুমে ঢুকে পড়ে। কি হয়েছে? এত সকালে চিল্লাস কেন? হ্যাঁ, ঘুমাতে দিবি না নাকি? ঘুমাতে ঘুমাতে 3টা বাজছে এমনি থেকে। এটা কার রুম ভুলে যাচ্ছিস? কেউ তোকে এখানে দেখলে কি ভাবতে বল? আর চল এখন বাইরে যাই, 12টার দিকে বরযাত্রীরা আসবে রে। আর ওড়না কই তোর? লে হালুয়া, মানে ফারহানের পিঠের নিচে হয়তো দেখতে হবে। ভাইয়া, ওই ভাইয়া ওঠো, আমার ওড়না দাও। মেরু শোনা যা, আমি আসতেছি। না, বাসায় অনেকে আছে। ওয়েট, ওই ফারহানের বাচ্চা উঠ বলতেছি কিন্তু। দৌড়বাল, কি সমস্যা? কি হয়েছে মেরিন? তুই কি সমস্যা এত সকালে? ফারিহা ওড়না দিয়ে ফারহানকে ধাক্কা দিয়ে চলে যায়। ফারহান হ্যাবলার মতো তাকিয়ে আছে। এটা কি হলো? কেউ পাত্তা দিল না তাকে। সকাল 11টা। বাড়িতে হইচই পড়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী চলে আসবে। বউ সাজিয়ে আনা হচ্ছে পার্লার থেকে। ফারিহা আর মেরিন কালো কাজ করা শাড়ি পরেছে, একই ডিজাইনের। বর আসার কথা শুনে ফারিহা নিচে নেমে আসে। ফারহান ফারিহার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মাশাআল্লাহ। মুখ বন্ধ কর, মশা ঢুকে যাবে নয়তো। যা, বরযাত্রী চলে আসছে, ওদের এগিয়ে নিতে যা। চুপ, সাতচন্নি, কথা কম। ওইটা তোর ভাবি লাগে এখন থেকে, ওকে? ভাবি বলবি, ভাবি। যা, এখন ক্যামেরা নাই। ইস কষ্ট, টুকুস টুকুস করে বউটার ছবি উঠাতাম রে। যাই হোক, গরিবের ফোন আছে, কয়েকটা ছবি তুলি, ওয়েট। ফারহান ফারিহার কয়েকটা ছবি তুলতে থাকে। ফারিহা সেই দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়। এখন কেমন যেন তার লজ্জা করতেছে ফারহানের সামনে আসতে।
আবার ফারহানের দিকে তাকিয়ে ভ্রু উঁচু করে। ফারহানের কালো গেঞ্জি আর জিন্স পরেছে, একদম বাচ্চা বাচ্চা লাগতেছে। ফারিহার কেমন যেন বিরক্ত লাগতেছে। ছেলে মানুষ এত সুন্দর লাগার কি আছে? সব মেয়ে তো তাকিয়ে থাকবে। ওই এসব কি? হ্যাঁ, শাড়ি পরছো কেন? ছেলেদের দেখাতে নাকি? আর পেট বের করে রেখে এটা কোন ধরনের শাড়ি পরা? তোর পেট সুন্দর সেটা সবাইকে দেখাতে হবে নাকি? বলতো আমাকে। যা, শাড়ি ভালো করে পরে আয়, নয়তো তোর অবস্থা খারাপ হবে। আজব, পেট বের হয়ে নেই, এটা স্টাইল ফারহান ভাইয়া। ফারহান শাড়ির আঁচল ধরে টান মারে। হুট করে এমন হওয়ায় ফারিহা ভয় পেয়ে যায়। প্রায় শাড়ি খুলে যাওয়ার অবস্থা। ফারিহা দৌড়ে নিজের রুমে গিয়ে কান্না করতে থাকে। এত সুন্দর করে আর কত কষ্ট করে শাড়ি পরেছে, আর সেটা 1 মিনিটেই খুলে ফেললো ফারহান ভাই। তোর কানে তো কথা যায় না, তাই না? এখানে ন্যাকা কান্না না করে যা, ঠিক করে শাড়ি পর। ওয়েট, তোকে পরতে হবে না, আমি পরাই দিচ্ছি শাড়ি। তোর দ্বারা হবে না কিছু। আবার পেট বের করবি, এটা নাকি তার স্টাইল। এখন মনে রাখিস, তোর উপর অধিকার ফেলানোর জন্য কেউ আছে। পেট বের করার মতো ইচ্ছে আমার সামনে বের করিস, অন্য পুরুষের সামনে না, ওকে? ফারিহা ভ্যা ভ্যা করে কান্না করতে ফারহানকে দেখানোর জন্য, কিন্তু মুখে আওয়াজ না, চোখে কোনো পানি নাই। ফারহান জোরে হাসে এবার। তারপর ফারিহাকে টেনে এনে কাছে এনে শাড়ি পরাতে থাকে। ফারিহা ইচ্ছে করে নড়চড়া করতে থাকে। ফারহান ঠাস করে একটা চড় বসায় দেয় এবার। ফারিহা চুপ মেরে যায়। এবার ফারহান ঠিকভাবে শাড়ি পরাই দিয়ে ফারিহার কপালে চুমু এঁকে দেয়। আমি বাচ্চা ছেলে না ফারিহা, আর তুইও বাচ্চা না। কয়দিন পর এসএসসি দিবি, তাই এখন থেকে অভ্যেস চেঞ্জ কর। নিজের কাজ নিজে সূক্ষ্মভাবে করতে হবে তোকে, যেন কখনো কারো সাহায্য না লাগে, বুঝলি? এখন চলো নিচে, সবাই আসতেছে। আর সরি চর মারার জন্য। করবে না নিজের কাজ নিজে করব না আমি। তুমি আছো, তুমি করে দিবা। আমি বড় হব না, এমনই থাকবো। আমার এক্সাম সামনে, আর প্রাইভেট পড়বো না। তুমি আমার খরচ চালাবা। ওকে, তোকে প্রাইভেট পড়াতে হবে না, এখন ভালো করে পড়াশোনা কর তুই। আর কিসের খরচ? বাড়িতে খাবি, সেটা টাকা দিতে হবে কেন তোকে? পাগল মেয়ে, সব টাকা আছে, চাচি রাখছে। তোর টাকা জড়ো করছে তো। কি? আমি নিব তাহলে, সব নিব। ইয়ো, আমার অনেক টাকা হবে। ইয়ো ইয়ো, চুম্মা, লাভ ইউ। হইছে, চলো। বিয়ে বাড়ি হইচই, বড় আশা নিয়ে সবাই মজা করতে থাকে। বর চলে আসছে। ফারহান আর ফারিহা নিচে যায়। ফারিহা ফারহানকে টেনে নিয়ে গেটের কাছে গিয়ে গেট ধরে টাকা চায়। ফারিহার দিকে অনেক ছেলে তাকিয়ে থাকার কারণে ফারহান রেগে সেখান থেকে ফারিহাকে টেনে নিয়ে আসে। গেট ধরা শেষে খাওয়া দাওয়ার সময় কনে পক্ষরা মজা করে বরের বন্ধুকে লবণ পানি খাওয়ায়। সবার অবস্থা খারাপ, সবাই হাসতে থাকে, সাথে তো ফারিহা আছেই। সব শেষে ছেলেরা সবাই বসে বসে আড্ডা দিচ্ছিল। আর একসময় বউয়ের বোনদের সাথে পরিচয় হতে চায়, তাই সব বোনেরা বরের কাছে যায়। ফারিহা আর মেরিন একদম বরের সাইডে গিয়ে বসে। হেই শালিকারা, কি অবস্থা, কেমন আছো? আর তোমরা বউয়ের কে কেমন বোন হও, পরিচয় দাও। বউ আমার মামাতো বোন, এটা আমার বড় আম্মুর মেয়ে। এটা বউয়ের ছোট বোন, এটা আমার ছোট মামার মেয়ে। এসব শালিকা আপনার জিজু। আরে বিয়ান সাহেব যা খাওয়ালেন, আপনার মুখে এখনো লেগে আছে। মন চাচ্ছে থেকে যায় এখানে। আর এত সুন্দর বিয়ান আছে এখানে, আর বাসে যেতে মন চায় না। ও বিয়াই, খাবার মুখে লেগে আছে নাকি লবণ পানি, কোনটা? সবাই হাসতে শুরু করে। সব শেষে বিয়ে পড়ানো হয়। ফারিহা এখনো খাওয়া দাওয়া করে নাই, আর তাকে বউয়ের সাথে যেতে হবে সেটা তার মাথায় ছিল না। এদিকে ফারহান ফারিহাকে যেতে দিবে না, সেটা নিয়ে মুখ গোমড়া করে বসে আছে। ফারিহা তখনও বরের সাথে বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় ফারহান 1 প্লেট খাবার নিয়ে মেরিন আর ফারিহাকে ডাকে। কি হয়েছে ভাইয়া, তুইও এখনো খাস নাই নাকি? জিজু, এটা হচ্ছে আমার বড় ভাই। গল্প পরে করিস, আগে এইদিকে আয়। ফারিয়া তুইও আয়, তুই নাকি তোর বোনের সাথে যাবি। খেয়ে নে, খেয়ে নে, তুই তো খাসনি। শালায় জেলাস হস? হ্যাঁ, বোনের শ্বশুর বাড়ি একটু যাব, এতেও নাকি তার সমস্যা। হায় রে ফারিহা, তোর সামনের দিন খারাপ আছে, দেখে নিস। এখন এটা শুরু করছে এই ফারহানের বাচ্চা। বিয়ান, কি ভাবেন আপনি? তাহলে যাচ্ছেন আপনার বোনের সাথে? বাহ, বিয়ান সাহেবের সাথে ভালোই আড্ডা হবে তাহলে। যান, আপনার ভাইয়া ডাকছে, খেয়ে নেন। আবার যাবেন, সময় নাই তো নাকি? ফারহান রাগী চোখে সেদিকে তাকায়। মেরিনের খাওয়া শেষ। ফারিহা খেতে বসলে ফারহান রাগী মুখ নিয়ে খাইয়ে দেয়। সবার সামনে কিছু বলতেও পারতেছে না। ফারিহাও মুখ ভার করে নেয়। এত রাগ কেন ফারহানের? ও তো ছোট।
ফারহানের এক কথা ফারিহাকে নাকি বরের বাড়ির মানুষ দেখলে ছেলের বউ বানানোর জন্য প্রস্তাব দেবে, তাই যেতে দিবে না। ফারিহা শাড়ি চেঞ্জ করে স্বাভাবিক 3 পিস পরে নেয়। সবাই রেডি, বউ নিয়ে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে সবাই। ফারিহাকে ডাকার জন্য মেরিন আসছে, সবাই তার জন্য গাড়িতে ওয়েট করতেছে। ফারিহা ফারহানের কাছে যায়। ফারহান শুয়ে আছে। বিয়ে বাড়িতে অবশ্য আর কোনো কাজ নেই, বর বউ চলে গেলে ডেকোরেটর মানুষ এসে সব নিয়ে যাবে। ফারিহা গিয়ে ফারহানের পিঠে হাত দেয়। ফারহান না তাকিয়ে ফারিহাকে বলে, বেশি লাফালাফি করবি না, কোনো ছেলের সাথে কথা বলবি না বেশি। দেখলি না দুলাভাইয়ের বন্ধুরা কেমন গায়ে পড়ার স্বভাবের? কালকেই তো আমরা যাব নিতে। এখন যা, বেশি সময় নাই, আমি ঘুমাবো। গিয়ে ফোন করিস, নাম্বার নিয়ে যা। তোমার নাম্বার আছে আমার কাছে, সেটা চিন্তা করতে হবে না। আমার দিকে একটু তাকাও। কি হয়েছে, এইভাবে কেউ থাকে নাকি বাবা? আসো, একটা চুমু দিয়ে রাগ কমিয়ে দিচ্ছি। ফারহান অন্য পাশ হয়ে ঠোঁট টিপে হেসে দেয়। ফারিহা নাকি চুমু দিয়ে রাগ কমায় দিয়ে। তাছাড়া ফ্রিতে একটা চুমু পাবো, এটা কম নাকি? ফারহান উঠে ফারিহাকে টান দিয়ে নিচে ফেলে দেয়। ফারিহা ওইভাবেই ফারহানের কপালে ঠোঁট ছোঁয়ায়। ফারহান বিরক্ত হয় কপালে চুমু দিচ্ছে। ফারহান নিজেই ফারিহার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিতে যায়। এমন সময় আবার দরজায় টোকা পড়ে। ফারহান উঠে ফারিহার গালে একটা চুমু দেয়। ফারিহা গিয়ে দরজা খুলে বেরিয়ে পড়ে। গাড়িতে সবার সাথে ভালোই মজা মাস্তি করে ফারিহা। বরের বাড়ি যেতে যেতে রাত লেগে যায়। নিয়ম কানুন সব মেনে কাজ করতে রাত 10টা বাজে। পরে খাওয়া দাওয়া করতে সবার 11টা বেজে যায়। ফারহান ফোন নিয়ে বসে আছে এখনও। ফারিহার ফোন দেওয়ার নাম নেই। ফারহানের কাছে ফারিহার নাম্বারও নাই। মেরিন ঘুমাইছে, তাই নাম্বারও নিতে পারছে না। ফারিহা ঘুমাতে চায় 11টা 30 মিনিটে। সাথে ফারিহার ভাবিও আসছে, দুইজনকে একসাথে থাকতে দেওয়া হয়েছে। ফারিহার রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে গেঞ্জি আর প্লাজো পরে ভাবিকে জড়াই নিয়ে শুয়ে পড়ে। তখন ফারিহার ভাবি ফোনটা ফারিহার হাতে দিয়ে দেখতে বলে। ফারিহার ভাবির থেকে প্রেগনেন্সির কিটটা নেওয়ার কারণে সব জানে। ফারিহা ফোন হাতে নিয়ে বোঝার চেষ্টা করে ফোনটা দিল কেন। তখন দেখে গোল্ডেন A+ দিয়ে নাম্বার সেভ করা আছে। ফারিহা জিভে কামড় দেয়। তার মানে ভাবির থেকে নাম্বার নিয়ে ফারহান ফোন দিছে। ফারহান ফারিহাকে গবর মাথা বলতো, সেই কারণে রেগে ফারহানের নাম্বার তখন গোল্ডেন A+ দিয়ে রাখছে, যাতে করে যখনই নাম্বার দেখবে তখন মনে হয় যেন গোল্ডেন A+ পেতে হবে। ফারিহা নাম্বার এডিট করে ফিফসা দিয়ে সেভ করে নিজের মনেই হেসে ওঠে। হুট করে ফারহানের কথা মনে হওয়ায় ফোন দেয়। সরি 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 সরি, এতগুলো সরি। আসলে এখানে এসে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই মনে ছিল না ভাইয়া, সরি। কখন ঘুম থেকে উঠছো তুমি? কি করতেছো এখন? মনে থাকতে হবে না তোর? 9টার সময় ঘুম ভাঙছে। কি করিস? খাইছিস? ভাবি কই? আর কি এত করলি তুই ওখানে? তোর কি কাজ? আরে এসে নিয়ম কানুন পালন করতেছি, সেসব দেখলাম। ফোন রুমে ছিল, তাই দেখা হয়নি। ভাবি ঘুমাইছে, ক্লান্ত হয়ে পড়ছে। আমি তো খাইছি, তুমি খাইছো রাতে? না, খাবো না। ইমো হোয়াটসঅ্যাপ কিছু নাই তোর, তাই না? দেখবো তোকে। নামা কোনো কিছু একটা, ভাল লাগছে না। এমবি নাই তো? ওয়েট, ফোন রাখ, পরে ফোন দিচ্ছি আমি। ফারহান ফোন কেটে দিয়ে ফারিহার নামে একটা আইডি খোলে। তারপর ফোন থেকে ফারিহার নাম্বার ও এমপি দেয়। এরপর ফোন দিয়ে ফারিহাকে নাম্বার পাসওয়ার্ড দিয়ে আইডি লগইন দিতে বলে। ফারিহা ফেসবুক মেসেঞ্জার নামায় আইডিতে যায়। মেসেঞ্জার অন করা মাত্র ফারহান ভিডিও কল দেয়। কি? হ্যাঁ, একটু দেখতেও দিবা না? কেমনে কি করছো আইডি এর? আমার এসএসসির আগের আইডি খোলার ইচ্ছে ছিল না, আর তুমি কি করলা? চুপ, লাইট অন করে দেখবো তোকে। আর একদম অচেনা কাউকে অ্যাড দিবি না। যাদের চিনিস তাদের দিবি, এত কাউকে দেওয়ার দরকার নাই। একেবারে ভালোভাবে পরিচিত যারা, তাদের অ্যাড দিবি। হইছে, কপাল আর কি। এক কাজ করো, যাকে যাকে অ্যাড দিবা তুমি দিয়ে দিও, আমি অ্যাড করব না, কেমন? খাওনি কেন? কখন খাবা? ফারহান আর ফারিহা এইভাবে কথা বলতে থাকে। একসময় ফারিহা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। ফারহান ফারিহাকে ডাক দেয়, কোনো কথা না বলায় বুঝতে পারে ঘুমিয়ে গেছে। নিজেও ফারিহাকে দেখতে দেখতে একসময় ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ফারিহা দেখে ফোনে আলো জ্বলতেছে। ফোন হাতে নিয়ে দেখে এখনো কল চলতেছে, আর ফোনে মাত্র 5% চার্জ আছে। ভ্যা করে কান্না করতে থাকে চার্জ সে হওয়ায়। ফারহানের ঘুম ভেঙে যায় ফারিহার এমন কান্নায়। ফোন হাতে নিয়ে কান থেকে সরায়। ফারিহা মুখের সামনে ফোন নিয়ে ভ্যা ভ্যা করতেছে। ওই মেয়ে থাম, এত জোরে কেউ চিল্লায় নাকি? কি হয়েছে বল? এমন সকালে মরিস কেন? বিরক্ত, ঘুমাতে দিবি না নাকি?
নিজে তো সারা রাত ঘুমাইছিস। ফোন কাটো নাই কেন? হ্যাঁ, আর আমার ফোনের চার্জ শেষ হয়েছে তোমার জন্য, আর তুমি আমাকে বকতেছো? যাও, কথা নাই, ভাগো। ফোন কেটে দিয়ে চার্জে লাগাই দেয়। পাশে একটা চার্জার ছিল ভাগ্য করে। ফারহান এদিকে ভাবতে ভাবতে নিজের মনে বিড়বিড় করে। মানুষ ঘন্টার পর ঘন্টা কথা বলে স্ক্রিনশট নেয়, আর এই চার্জ শেষ হওয়ার জন্য কান্না করতেছে। এটা ভাবা যায়? বাচ্চা, আসলেই বাচ্চা। ফারিহা উঠে ওর ভাবিকে ডাক দেয়। ফারিহা ড্রেস চেঞ্জ করে নিচে যায়, তারপর খাওয়া দাওয়া করে। এক সাইডে বসেছিল, তখন ফারহানের ফোন আসায় ছাদে যায়। ছাদে গিয়ে ফারহানের সাথে কথা বলতে থাকে। কথা বলা শেষে যেই নিচে আসবে তখন একটা ছেলে গিয়ে ফারিহার চুল টেনে ধরে। ফারিহার চুল এমনি থেকে অনেক ছোট, তার উপর কেউ চুলে হাত দিলে রেগে যায়। তাই না দেখে ছেলেটার গালে ঠাস করে একটা চড় বসায় দেয়। পিছনে তাকায় দেখে বরের ছোট ভাই। ফারিহা জিভে কামড় দেয়। তা দেখে মাহিম বলে, আরে সমস্যা নাই বিয়ান সাহেবা, বাট চুলে হাত দেওয়ার জন্য এইভাবে গালে আদর দিলেন, এটা কি মানা যায় বলেন তো? কি এমন করলাম? জাস্ট মজা করে চুলে হাত দিয়েছিলাম। সরি ভাইয়া, আমি ভাবছি অন্য কেউ। আর চুলে হাত দিলে রাগ ওঠে প্রচুর। এমনি চুল ছোট, তাই মাথা গরম হয়ে যায় একটুতেই। কিছু মনে করবেন না প্লিজ। বাদ দাও, কোন ক্লাসে পড়ো? ভাবির কেমন বোন হও তুমি? ক্লাস 10। এই তো 3-4 মাস পর এক্সাম আমাদের। আপনার ভাবির ফুফাতো বোন হই আমি, আর আপনি জিজুর ছোট ভাই, রাইট? এভাবে ফারিহা আর মাহিম কিছুক্ষণ গল্প করে। পুলিশের জয়ে 2 বছর হচ্ছে চাকরি পাওয়ার। মাহিমের বড় ভাই একজন টিচার। ফারিহা আর মাহিম নিচে যায়। মেয়ের বাড়ি থেকে মানুষ আসবে একটু পর, তাই ফারিহা গোসল করে বরের বাড়ি থেকে দেওয়া লেহেঙ্গা পরে নেয়, আর ওর ভাবিকে একটা শাড়ি দিছে। ফারিহা মনে মনে বলে, লেহেঙ্গাও কেউ দেয়? ছেলের বউ বানাবে নাকি আমাকে? সাদা লেহেঙ্গা। ফারিহার সাদা রং বরাবরই পছন্দের, তবে লেহেঙ্গা সাদা, এটা কেমন জানি লাগতেছে তার। মনে হচ্ছে মেরিন যদি না বলে কেমন লাগতেছে, তাহলে আর নিজেকে এটা পরে মানাবে না, বুঝতে চায়। কিছুক্ষণ পরে মেয়ের বাড়ির সবাই চলে আসতে থাকে। সবাই আসার পর ফারিহা আগে মেরিনের কাছে যায়, আর কেমন লাগতেছে এটা নিয়ে মেরিনের সাথে লেগে যায়। মেরিন বলতেছে ভালো, বাট তার যেন পছন্দ হচ্ছে না সাদা কালারের লেহেঙ্গা। তখন দেখে এইদিকে ফারহান আসতেছে, তাই ফারিহা ফারহানের কাছে যায়। বাহ, খুব সুন্দর লাগতেছে তো আমার মহারানীকে, একদম আকাশ থেকে নেমে আসা পড়ি। হ্যাঁ, সত্যি? সুন্দর লাগতেছে। এটা কখন কিনছিলে? এটা তো দেখছিলাম না আমি, তাহলে কখন নিলে আবার? যাই হোক, ভালোই লাগতেছে, চলো ওই দিকে যাই। আরে আমি নেইনি তো, এটা আপু শ্বশুর বাড়ি থেকে দিছে। সকালে জিজুর ভাইরা নাকি পছন্দ করে কিনে আনছে, তাহলে পছন্দ আছে ওদের বলতে হয়। এর জন্য এত খারাপ দেখাচ্ছে? যাও গিয়ে চেঞ্জ করে নাও। এটা পরে পাগল পাগল লাগতেছে, রাস্তার পাগলি যেমন হয় তেমন। ফারহান সেখান থেকে চলে যায়। ফারিহা অবাক হয়ে তাকিয়ে থাকে একটু আগে সুনাম, আর এখন পাগল। সিরিয়াসলি পাগল লাগলে এটা পরে থাকা যাবে না। ফারিহা গিয়ে ড্রেস চেঞ্জ করে আসে। খাওয়ার জন্য ডাক পড়ায় সবাই গিয়ে খেতে বসে। সব মেয়েরা এক টেবিলে বসে পড়ে। যারা বউয়ের আপন বোন হয়, ফারিহা, মেরিন সহ প্রায় 10 জন সেখানে ছিল। ওদের শরবত খাইতে দেওয়া হলে সবাই খেতে লাগে। এমন সময় ফারিহার শরবত পাশ থেকে ফারহান কেড়ে নেয়। ভাই কি সমস্যা? আমি আপনাকে অন্য শরবত দিচ্ছি, আপনি এটা নিচ্ছেন কেন? এটা দেন, আমি আপনাকে অন্যটা দিচ্ছি। আরে বিয়ান সাহেবারা, আপনারা খাচ্ছেন না কেন? খেয়ে নেন। এটা আমি খাবো, তোমার সমস্যা? ফারিহা, এটা খাবি না তুই? আর আমার এখানে এসে বস, ওরা সবাই ওখানে থাক। মেরিন, তুইও এখানে আয়। মাহিম আর কিছু বলল না। সবাই শরবত খেয়ে কাশতে শুরু করে, আর ঝালে চোখ মুখের অবস্থা খারাপ। ফারহান একটা হাসি দেয় মাহিমের দিকে তাকিয়ে। ফারহান আগে বুঝতে পারছিল কোনো ঝামেলা করছে, সেজন্য ফারিহাকে খাইতে দেয়নি। এদিকে মেরিনও না বুঝে খেয়ে ফেলছে। ফারহান মিষ্টির কথা বলে মিষ্টি এনে দিলে সবাই গপাগপ 3-4টা মিষ্টি খায়। এটা ঠিক না ভাইয়া, আমরা লবণ খাওয়াইছিলাম আর আপনারা ঝাল। আর দূর দেখবি না ভালো করে, আর দূর শরবত একটু বেশি লাল ছিল, তোরা আগে দেখবি না ভালো করে, নয়তো পাইছে আর খাইতে শুরু করছে। লে বোঝ ঠেলা। মেরু সোনা, আর মিষ্টি খাবি? মেরিন মাথা ঝোঁকায়। তারপর সবাই খাওয়া দাওয়া করে একটা জায়গায় বসে আড্ডা দেয়। বউকে সবাই এখন দেখে যাচ্ছে, একটু পর নিয়ে বাসায় যাবে সেজন্য। ফারিহা, মেরিন, ফারহান আর অন্য অনেকে বসেছিল। এমন সময় মাহিম সবার জন্য পান নিয়ে আসে। সবার হাতে হাতে একটা করে পান দেয়। ফারহান ভাবছে এবারও হয়তো কিছু করেছে, সেজন্য মেরিন পানটাই আগে খোলে।
কিন্তু না, পাওয়ার আর ফারিহার পান খোলে না। ফারিহা নিজের পান না খেয়ে ফারহানকে দেয়। ফারহানও কিছু না বলে খেয়ে নেয়। একটু পর ফারহানের চোখ মুখ লাল হতে থাকে। ফারিহা ভয় পেয়ে মাহিমের দিকে তাকায়। মাহিম বেচারা ভয় পেয়ে গেছে। সে ফারিহার পানে ঝালের বিচি দিচ্ছিল, বুঝতেই পারে নাই ফারহান খেয়ে নিবে। ফারহান মুখ থেকে পান ফেলে দিয়ে রাগি চোখে তাকায় মাহিমের দিকে। ফারিহা দৌড়ে গিয়ে মিষ্টি এনে দেয়। ভাইয়া বেশি ঝাল খেতে পারে না, আর মানুষ একবার মজা করে, আপনি বারবার মজা করতে যান কেন? পুলিশ নামের কলঙ্ক আপনি, যত সব। ভাইয়ার মিষ্টি খাবা? বাল খাবো, খাবি? এই আমি কি করলাম আজব? দূর বাল, থাকুম না এনে। মেরু চল সোনা, আমরা আগে বিয়ের গাড়িতে বসি। ওয়েট, আমার ব্যাগ নিয়ে আসি। হাই হাই, ফোনটা রুমে আছে, কেউ নিয়ে গেল নাকি আল্লাহ জানে। ফারিহা গিয়ে নিজের সব কিছু নিয়ে আসে। তারপর সবাই সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। বরের সাথেও 3টা ছেলে যাবে। সন্ধ্যার দিকে সবাই বাড়িতে এসে পৌঁছায়। তখন থেকে ফারহান কথা না বলার কারণে ফারিহা এসে ড্রেস চেঞ্জ করে গেঞ্জি প্লাজো পরে ফারহানের রুমে যায়। গিয়ে দেখে ফারহান মিষ্টি প্যাকেট নিয়ে বসে খাচ্ছে। ফারিহাকে দেখে উঠে এসে দরজা লাগাই দেয়। ফারিহা বোঝার চেষ্টা করে ফারহান কি চাচ্ছে। হুট করে ফারহান একটা কাণ্ড করে বসে। ফারিহা কিছু বলবে তার আগে ফারহান হুট করে ফারিহাকে নিজের সাথে জড়ায় নিয়ে ফারিহার ঠোঁটে ঠোঁট ডুবাই দেয়। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে খাটে গিয়ে বসে পড়ে। ফারিহা ভ্যা ভ্যা করে কান্না করতে থাকে আর নিজের ঠোঁট ডলতে থাকে। ফারহান সেদিকে গুরুত্ব না দিয়ে ফারিহার উদ্দেশ্যে বলে, এবার ঝাল কমেছে আর ঠোঁট এত না ঘষে চুপচাপ আমার কাছে এসে বস। তোর ঠোঁট নষ্ট হয়নি, জাস্ট একটা লিপ কিস করছি আর কিছু না। আর যদি এমন কান্না করতে থাকিস আর একবার যা করলাম তা পুনরায় করব। ফারিহা কান্না বন্ধ করে দিয়ে ফারহানের পাশে বসে। ফারহান 2 হাত দিয়ে ফারিহাকে নিজের সাথে জড়াই নিয়ে ফারিহার কপালে একটা চুমু এঁকে দেয়। ফারিহা ঠোঁট ভাঁজ করে নিয়ে বসে আছে। সেটা দেখে ফারহান ফারিহার ঠোঁটে নিজের হাত দিয়ে স্লাইড করে। কি হয়েছে বউ, এইভাবে মুখ ভার করে বসে আছো কেন? কোনো সমস্যা? আর বাসায় মানুষ আছে, গেঞ্জি কেন গায়ে? হ্যাঁ, জামা নাই তোমার নাকি? উফ উফ উফ, ছি, এটা কি করলে তুমি ভাইয়া? আমার ঠোঁট খাইছো তুমি? তুমি অনেক পচা। যাও সরো এখান থেকে, আমি জামা চেঞ্জ করব না, এটাই পরে থাকবো। রাত লাগছে আর চেঞ্জ করতে পারবো না আমি। যা ইচ্ছে করো তো, যাই রুম থেকে। বাচ্চাদের মতো ঘেউ ঘেউ করিস না। রুম থেকে বের হতে হবে না, তুই যা ঘুমা। রাত হইছে, খেয়ে ঘুমাবি, চল আমার সাথে। ফারিহা আর ফারহান নিচে যায়। সবাই খাবার জন্য টেবিলে বলতেছে, ফারিহাও গিয়ে বসে। তারপর খাওয়া দাওয়া করে নিজের থাকা রুমে চলে যায়। ফারহান সেদিকে তাকিয়ে মুচকি হাসে। রাত পেরিয়ে যায়। ফারহান অনেক রাত করে ঘুমাইছে। এদিকে ফারিহা সকালে ঘুম থেকে উঠে বাসায় চলে গেছে। সে আর থাকবে না এক কথায় তার, কারণ প্রাইভেট পড়ায় সেটা এখন অফ করতে চায় না। 3 দিন ছুটি দিয়ে আসছিল তাদেরকে। ফারহান ঘুম থেকে উঠে দেখে ফারিহা নেই। পরে শোনে বাসায় গেছে। কিছুটা রাগ উঠে ফারহানের, সেও এখন বাসায় যেতে পারবে না। সবাই খারাপ ভাববে বাড়িতে একটা মেয়ে আর ছেলে থাকলে। ফারহান মেরিনকে বুঝিয়ে যাওয়ার জন্য রাজি করে। মেরিনও ফারিহা না থাকায় থাকতে চায় না। একা একা কী করবে, সেজন্য যেতে রাজি হয়। রাত 10টা। ফারিহা তাড়াতাড়ি ঘুমানোর জন্য ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। বাসায় কেউ নাই, সেই কারণে ভয়ে বড়ি খেয়ে ঘুমায়, যাতে করে রাতে ঘুম ভেঙে ভয় না পায়। এদিকে ফারহান এসে অন্য চাবি দিয়ে দরজা খুলে প্রবেশ করে। মেরিন নিজের রুমে গিয়ে ধরাম করে শুয়ে পড়ে। ফারহান ড্রেস চেঞ্জ করে গেঞ্জি আর শর্ট প্যান্ট পরে ফারিহার রুমে যায়। গিয়ে দেখে ফারিহা ঘুমিয়ে গেছে। ফারিহা সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে ঘুম ভাঙানো ট্রাই করে, কিন্তু কোনো রেসপন্স পায় না। হুট করে ফারিহা ঘুমের মাঝে অনুভব করে কেউ তার পেটে খামচি দিচ্ছে। ফারিহা ঘুমের মাঝে ব্যথায় চোখ মুখ বন্ধ করে। ফারহান আবার ঘাড়ে কিস করতে থাকে। ফারিহা এবার চোখ মেলে তাকায়। ফারহান সেই দিকে তাকিয়ে ফারিহা ঠোঁটে কিস করে জড়াই নিয়ে শুয়ে পড়ে। হুট করে ফারহান বুঝতে পারে ফারিহা আবার ঘুমায় পড়ছে। বিরক্ত নিয়ে জোরে ফারিহার ঘাড়ে একটা কামড় বসায়। ফারিহা ধরফর করে উঠে ফারহানের দিকে ঘুমো ঘুমো চোখ নিয়ে তাকায়। এসবের মানে কি? এত বিরক্ত করতেছি তাও তোমার ঘুম ভাঙে না? এই সমস্যা কি তোমার? আমাকে না বলে চলে আসছো কেন? হ্যাঁ, বড় হয়েছো খুব, তাই না? একটাবার বলো নাই আমাকে, আর এখন মরার মতো ঘুমাচ্ছ। এত ব্যথা দেই তাও ঘুম ভাঙে না তোমার? সরি, ঘুমাবো। বাসায় একা ছিলাম, সেজন্য ঘুমের বড়ি খাইছি। পরে কথা বলবো, টাটা। ফারিহা ফারহানের গলা জড়াই নিয়ে এসব বলে আবার ঘুমিয়ে যায়। ফারহান বিরক্ত নিয়ে ফারিহাকে জড়াই নিয়ে শুয়ে পড়ে। বেলা 10টা বাজে। কারো ঘুম থেকে ওঠার নাম নেই। মেরিন রান্না করে খেয়ে স্কুলে চলে যায়। ফারহানের ঘুম ভাঙার পর ফারিহার কপালে কিস করে উঠে ফ্রেশ হয়ে নেয়।
তারপর ফারিহাকে ডেকে তুলে। ফারিহা উঠে চোখ মুখ ধুয়ে বাহিরে এসে ফারহানকে দেখে চিল্লিয়ে ওঠে। পরে আবার ঘাড় ব্যথা করায় আয়নায় ঘাড় দেখে কেঁদে দেয়। এসব কি ভাইয়া? কামড় দিছো কেন তুমি? আর কখন আসছো বাসায়? আম্মু আব্বু সবাই আসছে নাকি? ইস, ঘাড় ব্যথা করে, কুত্তার মতো কামড়াও কেন? ঘুম ভাঙে না কেন তোর? তাই রাগ করে এমনই করছি। সরি, মলম দিয়ে ঠিক হয়ে যাবে। আর ঘুমের বড়িকেও খাই ভিতরাম। চল, ক্ষুধা লাগছে, খাবো। কিছু আছে নাকি? মেরিন তো নাই, দেখি স্কুলে গেছে হয়তো। ও, তুমি আর মেরিন আসছো? চলো, আমিও খাবো, ক্ষুধা লাগছে। ফারিহা আর ফারহানের রিলেশন এভাবে চলতে থাকে। ফারিহা আর মেরিনের এসএসসি পরীক্ষা শেষ। তাদের নিউ বাসাও তৈরি কমপ্লিট। কাল সবাই চলে যাবে। ফারহান রারিয়ার রুমে আসে। ফারিহা ফারহানকে জড়াই নিয়ে কান্না করতে থাকে। এভাবে কান্না করে নাকি কেউ? হ্যাঁ, বেড়াতে যখন আসবো তখন তো দেখা হবে, তাই না? তাছাড়া তুইও যাবি, মাঝে মাঝে, বেশি না তো, মাত্র 1 ঘন্টার পথ। তাছাড়া ভালো রেজাল্ট করলে তো তোরা এই কলেজে ভর্তি হবি, তাই না? তাহলে ওইটা আমাদের বাড়ি থেকে 30 মিনিট, তোদের এখান থেকে 30। তো সমস্যা কি? আমিও দেখা করতে আসবো। থাকো না তুমি প্লিজ, তোমাকে ছাড়া একটুও ভালো লাগে না জানো। ওখানে যেতে হবে কেন তোমাকে? বড় মা এমন কেন আমাদের ছেড়ে চলে যাচ্ছে? তুমিও তো আর কলেজে আসবা না। জব পাইছো, জব করবা, অফিসে আমাকে কি আর সময় দিবা? এ মা, এই মেয়ে দেখি এসব ভেবে বসে আছে। দেখা করব বললাম তো, তাই না? কলেজে যাবি, প্রতিদিন অফিস যাওয়ার আগে তোর সাথে দেখা করব, কেমন? আর ছুটির দিন ঘুরতে যাব। এবার হ্যাপি? না, এখানে থাকো, রাতে চুপি চুপি। আর তো তোমার সাথে গল্প করা হবে না। ভাইয়া থাকো না প্লিজ। দাঁড়াও, বড় আম্মুকে বলে আসি আমি। এই রাতে কই যাবি? হ্যাঁ, কান্না অফ কর, কেউ শুনতে পারলে খবর আছে। সোনা কলেজা, কাঁদিস না। জান শোনো, রেজাল্ট ভালো হলে গিফট আছে বলছি না, বাচ্চা নিবা। হা হা হা। রেজাল্ট ভালো করে তখন দেখা যাবে। রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত কোনো দেখা হবে না তোমার সাথে, শুধু কথা হবে। বাল, আসো ঘুমাবো তোমাকে জড়াই নিয়ে। ফারহান শুয়ে পড়ে। ফারিহা ফারহানের গালে, ঠোঁটে, কপালে, চোখে কিস করে যাচ্ছে একের পর এক। ফারহান হেসে দেয় এমন পাগলামি দেখে। তারপর টান দিয়ে নিজের সাথে জড়াই নিয়ে ঘুমিয়ে পড়ে। ভোরের আলো ফোটার আগে নিজের রুমে যায় ফারহান। ফারিহা উঠে নামাজ পড়ে নিয়ে নিচে গিয়ে মুখ গোমড়া করে বসে পড়ে। কি রে ফারি, তোর কি হয়েছে? এমন মুখ গোমড়া কেন? আমরা চলে যাচ্ছি তাই নাকি? ভাইয়া থাকবে না তাই? মন খারাপ করিস না তো তুই। কলেজে ভর্তি হওয়ার পর সব ঠিক হবে। এমন মুখ করে থাকলে যেতে ইচ্ছে করে না তো। তোরা কেউ ভালো না, যা সর, চলে যা বাল। আম্মু, এদের বিদায় করো তাড়াতাড়ি। জঙ্গলে একটা রেখে কি লাভ এদের? যা ভাগ, যা তোরা বাড়াবাড়ি থেকে। মা খাইতে দাও তো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, মরিস কেন? আর তোর বাড়িতে থাকতে আসিনি, সরজা। বেশি কথা বললে বিয়ে দিয়ে তোকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিব বলে দিলাম। আর এত সকালে তোর জন্য কে ভাত নিয়ে বসে আছে? ফারিহা মুখ ভেঙায়। ফারহান ওরা চলে যায় আজকে। ওদের যাওয়া আজ 1 মাস হচ্ছে। ফারিহা ব্যালকনিতে বসে ডায়েরি লিখছে। এমন সময় বুঝতে পারে পাশে কেউ বসে আছে। আবার ভাবে নিশ্চয়ই এটাও তার কল্পনা। হ্যাঁ ঠিকই, পাশে দেখে ফারহান বসে আছে। ফারিহা কল্পনা ভেবে জড়াই নিয়ে বলতে লাগে, ওই, তুমি আমার কল্পনাতে আসছো? তোমাকে আজকাল কল্পনা করতেও ভালো লাগে জানো। ইস, কবে যে তোমাকে এইভাবে জড়িয়ে নিয়ে গল্প করব কে জানে বলো। কল্পনাতে না এসে একটু তো আমার সাথে সত্যি সত্যি দেখা করতে আসতে পারো। কেন, খুব মিস করো বুঝি আমাকে? এত ভাবো আমাকে নিয়ে যে সবসময় কল্পনাতে দেখো তুমি? হ্যাঁ, খুব খুব ভালোবাসি যে তোমাকে। কতদিন তোমার সাথে দেখা হয়নি তুমি বলো। এমন কেন তুমি? তোমার স্পর্শে কি আমাকে একটুও রাঙিয়ে দিতে পারো না? আমার অজান্তে তুমি কি অজানা স্পর্শে আমাকে রাঙাতে পারো না? এমন কেন তুমি বলো তো? রাঙিয়ে দিবনি না হয় এবার থেকে প্রিয়সী, কেমন? চলো তোমাকে ঘুম পাড়িয়ে দেই। আজ আমি আদর করে তোমার ওই মিষ্টি ঠোঁটে দেই একটু আমার ঠোঁটটা রাঙিয়ে। ফারহান ফারিহাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। ফারিহা ফারহানকে জড়াই নিয়ে শুয়ে পড়ে। ফারিহা যখন ঘুমিয়ে পড়ে তখন ফারহান উঠে ফারিহার কপালে কিস করে ধীরে বলে ওঠে, আজ সত্যি না আসলে জানতাম না আমার পাগলিটা আমাকে এত ভাবে। কল্পনাতে আমাকে নিয়ে হাজার হাজার ছবি আঁকে। ইস পাগলিটা, তোমাকেও যে আমি খুব মিস করি। আজকে যে তোমার কল্পনায় আসি নাই, বাস্তবে আমি এসেছি। আসি সোনা, ভালো থেকো। সময় নাই, আমাকে বাসায় ফিরতে হবে এখন। পাগলিটা, লাভ ইউ, বাই। ফারহান চলে যায়। ফারিহা ঘুম থেকে উঠে গালে হাত দিয়ে বসে আছে। আজ রাতের কথা ভাবে। কল্পনা নাকি সত্যি কনফিউশনে আছে, কারণ সে তো বেলকনিতে ছিল, রুমে কিভাবে আসলো। ফারিহা ফারহানের কাছে ফোন দেয়। ওই বাবু। সোনা বলো, কি হয়েছে আমার মহারানীর? তার কণ্ঠে এমন বিষণ্ণতা কেন আজ? তোমাকে ভেবেই তো সকল বিষণ্ণতা আমার মন জুড়ে।
তোমার অনুপস্থিতিতে যে আমাকে দিন দিন বিষণ্ণ করে তোলে প্রিয়। মন যে তোমার কাছে ছুটে যেতে চায়, কিন্তু পারে না। দেখো, তুমি সেইটার বাধা হয়ে রয়েছো। কি মহারানী, আজকে তো ছন্দ বলো কেন আমাকে নিয়ে? মন কি তোমার আজ বেশি বিষণ্ণ? আমাকে প্রয়োজন নাকি আজকে তোমার ভীষণ? না, কি করতেছো তুমি? রাতে কি আসছিলা? কেমন যেন তোমার উপস্থিতি পাচ্ছি খুব করে। বারান্দায় ছিলাম আমি, বেডে আসলাম কেমন করে? কল্পনাতে সবসময় আমাকে আঁকো বুঝি, তাই তো আমাকে নিয়ে ভাবো এত। যাইনি আমি তোমার কাছে, তো হয়তো তোমার মন বিষণ্ণ ভেবো না। আর তো মাত্র একটা মাস, তখন না হয় দেখা করে নিব। রেজাল্টের গুষ্টি ষষ্ঠী বাল। রেজাল্ট না দিলে নাকি দেখা করবে না উনি। এইসব ভালো লাগে না আমার আর। তোর যাও, সরো একদম। রেজাল্ট বের হওয়ার কথা বলবা তোমার সাথে আমি। বাই, ভালো থাকো। ফোন দিবা না, আর নয়তো ব্লক করে দিব। ফারিহা রেগে ফোন কেটে দেয়। ফারহান হেসে ওঠে, এত অভিমান তার মহারানীর। সময় যাচ্ছে, কথা বলে নাই। ফারিহা রাগ করে এই 1 মাস। আজ রেজাল্ট দিবে। কেউ পাশের চিন্তা, কেউ প্লাসের চিন্তা, কিন্তু ফারিহা না, তার গোল্ডেন চাই। প্লাস মেরিনের থেকে 1 মার্ক হলেও বেশি চাই। সকাল থেকে না খেয়ে বসে আছে সে। ফারহান, মেরিনের মা সবাই এখানে আসছে, জানে রেজাল্ট ভালো করবে মেরিন, তাই এখানে মিলাদ করতে চায়। কিন্তু তারা ফারিহাকে নিয়ে চিন্তিত। মেরিন ফারিহার পাশে ছিল না এই এক্সামে। কি হবে কেউ কি জানে? 9টা বাজে। ফারিহা বসে বসে মিষ্টি খায়। সবাই আর চোখে তার দিকে তাকিয়ে আছে। ফারিহা একবার তাকায় আর মিষ্টি তুলে যায়। ফারিহা খেয়াল নাই সে কয়টা মিষ্টি খাচ্ছে। 1 কেজি মিষ্টি ছিল। বেচারি টেনশনে একের পর এক মিষ্টি খাচ্ছে। এটা নাকি টেনশনে, সেটা ভেবে সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। ফারহার রেজাল্ট দেখে একবার মেরিনের দিকে তাকায়, একবার ফারিহার দিকে। ফারিহা মিষ্টি খাওয়া রেখে হাত ধুয়ে ফারহানের কাছে আসে কি হয়েছে দেখার জন্য। তখন ফারহান একটা ঝাড়ি মারে ফারিহাকে। ফারিহা ভয়ে কেঁদে ওঠে। তখন ফারহান ফারিহার দিকে তাকিয়ে মেরিনের উদ্দেশ্যে বলল, সব কয়টাতে প্লাস আসছে, এখন ওয়েট করো গোল্ডেন কিনা দেখতে হবে। আর ফারিহা, তুই এখানে কি করিস? রসায়নে ফেল করছিস, লজ্জা করে না? এই পড়াশোনা করছিস তুই? ওই কুত্তা, কি বললি? আমি ফেল? লাথি দিয়ে বের করে দেবো বাড়ি থেকে। আমি কখনো ফেল করব না। আমি কত ভালো এক্সাম দিয়েছি জানিস? এটা বল, তোর বোনের থেকে কত বেশি পয়েন্ট পাইছি। আহ, কি কনফিডেন্স! ওই আর কি, প্লাস দেখায় সব কটাতে এ প্লাস আছে। এখন দেখতে হবে কে গোল্ডেন পেল। ফারহানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফারিহা জোরে চিল্লিয়ে ওঠে। সবাই কানে হাত দিয়ে ফারিহার দিকে তাকায়। সবার সামনেই ফারিহা উড়াধুরা করতে থাকে। ফারহান মনে মনে বলে, এই মেয়ে সত্যি মুখ উজ্জ্বল করলো। ওয়াও, প্লাস নাকি গোল্ডেন হয় কিনা দেখি ভালো করে। যাই হোক, আমার বউ তো ভালো রেজাল্ট করতেই হবে, স্বাভাবিক। সত্যি বিশ্বাস হচ্ছে না এই মেয়ে জেদ করে কতটা এগিয়ে আছে। এবার তো আমি দেখিয়ে দিলাম ও ভালো রেজাল্ট করতে পারি। এখন আর কেউ হাসাহাসি করবে? স্কুলে খুব তো আমাকে অপমান করেছিলে, আজকে যাব তো দেখি আজকে অপমান করে কিনা। 2 ঘন্টা পর মেরিন, ফারহান, ফারিহা স্কুলে যায়। জানতে পারে 15 জন গোল্ডেন পাইছে। তার মধ্যে ফারিহা মার্কস হিসেবে 1 নম্বরে আছে। স্যাররাও অনেক অবাক, কখনো ভাবে নাই ফারিহা এত ভালো রেজাল্ট করবে। ফারিহা স্যারদের মুখের ওপর কিছু কথা বলতে চাইছিল এত অপমান করার জন্য, কিন্তু ফারহান কিছু বলতে দেয় না। যা হবার হয়েছে। বাড়িতে আসে তারা। আজকে সবাই একটু বেশি খুশি ফারিহার এত ভালো রেজাল্ট করার জন্য। ফারিহার মা বাবা তো ফারিহাকে বলতেছে, কি নিবি বল, কি খাবি বল। ফারিহাও রানীর মতো হুকুম করতেছে আর সবাইকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। ফারহান এসব দেখতেছে আর হাসতেছে। মেরিনকে একটা ফোন গিফট করে ফারহান। মেরিনের ফোন ছিল না, আর এখন কলেজে ভর্তি হবে, দেওয়ার চাই। রাতে সবাই এখানেই থেকে যায়। ফারিহা রুমে শুয়ে আছে আর ভাবতেছে ফারহান তাকে কিছু গিফট দিল না। ফারিহা ডায়েরি নিয়ে আজকে পুরো কাহিনী লিখে রাখে। শুয়ে পড়ে ফারিহা ফারহানের জন্য ওয়েট করতে করতে। হুট করে গলায় স্পর্শ পেয়ে ঘুম ভেঙে যায় ফারিহার। মাত্র চোখ লেগে আসছিল, এমন সময় ঠান্ডা হাতে ছোঁয়া পায়। ফারিহা চোখ খুলে বুঝতে পারে ফারহান এসেছে। উঠতে চায়, কিন্তু ফারহান উঠতে না নিয়ে ফারিহার গলায় কিস করে কোলে তুলে নেয়। ফারিহা বুঝতে পারে গলায় কিছু একটা আছে। ফারহান ফারিহাকে নিয়ে বেলকনিতে বসে আর পিৎজা বের করে ফারিহার মুখে দেয়। ফারিহা হেসে মুখে নেয়। গলায় ঠান্ডা লাগার কারণে হাত দেয়, বুঝতে পারে কিছু আছে,
তাই দৌড়ে রুমে গিয়ে লাইট জ্বালায়, দেখে একটা মালা, মালার সাথে একটা লকেট, ভালো করে হাত দিয়ে দেখে লাভের ডিজাইন। হুট করে ওটা খুলে যায়, ফারিহার ফারহানের ছবি দেওয়া আছে ছোট্ট করে। ফারিহা এবার ফারহানের কাছে গিয়ে জড়ায় ধরে। লাভ ইউ সোনা, এইটাই সব সময় আমি রাখবো আমার কাছে, প্রমিস। এত সুন্দর একটা গিফট, কি যে মজা লাগতেছে। এমনি এমনি দেইনি, কিন্তু এটা কখনো খুলবা না, সবসময় কাছে রাখবা। আমাকে মিস করলে এটা দেখে আমাকে কল্পনা করবা। আমার সাথে কথা বলতে মন চাইলে যখন কাছে পাবে না, এটার সাথে সময় কাটাবা। ওকে সোনা, এখন পিৎজা খাওয়াই দাও আমাকে, কতদিন পর তোমাকে দেখলাম। এখন তো দেখা করবা তাই না, নাকি আবার দেখা করা বন্ধ করে দিবা, কোনটা? উফ বাবা, আগে খাও পরে কথা বলো। এখন কয়দিন পর কলেজে ভর্তি হবা, তখন তো দেখা করবো তাই না? বেশি বোঝো কেন? হ্যাঁ তুমি কে? ঘুমাও, অনেক খুশি আজ, এমন রেজাল্ট করছো ভাবা যায়? আমি নাকি ভালো রেজাল্ট করতে পারবো না? দেখো তোমার বোনের থেকেও ভালো রেজাল্ট করছি। ওই তোমার বোনের ফোন দিছো, আমারে দাও। তোমার ফোন আছে না? কয়টা লাগে? হ্যাঁ, মাইট দিয়ে বাদরামি বের করে দিব। একটা আছে, সেটা নিয়ে থাকো, আর লাগবে না। নাকি ফোনের মতো আরো বপ লাগবে? কোনটা? কি সব বলো তুমি? আমি মজা করছি ভাইও। তুমি না একটা জিনিস দিতে চাইছিলা আমাকে, দিবা না নাকি? আমি তো গোল্ডেন পাইছি, দাও দাও দাও, আমি নিব আজকে। কি বাচ্চা দিতে চাইছিলা তুমি আমাকে, মনে নাই নাকি তোমার? হ্যাঁ দাও, এখন তুমি কথা রাখবা না নাকি? হ্যাঁ ছি ভাগ, তুই নিজে একটা বাচ্চা, আর ও নাকি বাচ্চা নিবে? খাওয়া হয়েছে, যা এখন ঘুমা, আমি রুমে গেলাম। আর একটা কথা, ভাইয়া বলা বাদ দিবি কবে তুই? এটার জন্য মাইর খাবি একদিন, দেখিস। বিয়ের পর ফিফসা বলবো। এখন আসো, ঘুমাবো, আমার সাথে থাকবা তুমি আজকে। কতদিন পর তুমি আসছো, কালকে আবার চলে যাবে। না, বিয়ের আগে থাকা হবে না একসাথে, তুই যা ঘুমা। অফিস আছে আমার, তাই কালকে তো যেতেই হবে, বুঝিস না কেন? কয়দিন আগে প্রমোশন হলো, এখন মিস করা হবে না সোনা। ওকে যাও, সরো এখান থেকে। বালছাল যাই বলি তাতেই এমন করে তুমি আমার সাথে। দেখতেছি একসময় এভাবে না, আমাকে ছেড়ে চলে যাও তুমি। ফারহান ফারিহাকে ঝাড়ি মেরে নিজের রুমে যায়। এইদিকে ফারিহা রুমে এসে শুয়ে পড়ে। কলেজে ভর্তি শুরু হয়েছে। ফারিহা আর মেরিনকে এক কলেজে ভর্তি করে দেওয়া হয়েছে। এর মাঝে সুন্দরভাবেই সময় কাটতে থাকে তাদের। ফারহানের সাথে কথা বলা, বাসায় বাবা মার সাথে আড্ডা, সব মিলিয়ে ভালোই দিন যাচ্ছে সবার। আজকে ফারিহাদের কলেজের নবীনবরণ অনুষ্ঠান। ফারহান ফারিহাকে নিয়ে ঘুরতে যাবে, সেজন্য আজকে শাড়ি পরে বের হয়েছে। ফারিহাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান, সেই জন্য ফারিহার মাকে বুঝিয়ে শাড়ি পরে যেতে সমস্যা হয় না। কত মানুষ শাড়ি পরে আসবে তার খেয়াল কারো নেই। কালো শাড়ি সাথে ম্যাচিং চুড়ি, চুল ছেড়ে বিনি করে ফুল দেওয়া। এইদিকে মেরিন মিষ্টি কালার শাড়ি পরেছে। ফারিহা কলেজে এসে মেরিনের জন্য ওয়েট করতেছে। এখনও মেরিন আসে নাই, সেজন্য এক সাইডে দাঁড়ায় থাকে। তখন মাহিম ফারিহার সামনে এসে দাঁড়িয়ে চিল্লিয়ে ওঠে, হে বিয়ান সাহেব, কি অবস্থা? আপনি এখানে? বাহ, খুব হট লাগতেছে তো তোমাকে। ও, এই কলেজে ভর্তি হয়েছো নাকি? তাহলে তো প্রায় দেখা হবে। এই দিকে থানা, এই দিকে দিয়ে তো আমি যাওয়া আসা করি। বিরক্তিকর। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আপু কেমন আছে? আসি ভাইয়া, আমার কাজ আছে। আরে বিয়ান সাহেবা, কই যান? চলো গল্প করি কোথাও বসে। অনেকদিন পর দেখা হলো তোমার সাথে। ফেসবুকে রিকোয়েস্ট দিছি, অ্যাকসেপ্ট করো নাই। আবার মেসেজ রিকোয়েস্টও দিছি, রিপ্লাই দাও নাই তুমি। ও, এসব বিষয়ে আমি তেমন কিছু জানি না তো, সেই জন্যই আর কি ভাইয়া। এই তো মেরিন আসছে, তাহলে কথা বলে যান ওদের সাথেও। উফ, এই ছেলেটা যেখানে সেখানে, বিরক্ত লাগে আমার, ভালো লাগে না। মনে হয় এই ছেলেটা ফারিয়াকে পছন্দ করতে। খুব শীঘ্রই বাসায় বলতে হবে ফারিয়ার কথা। হ্যালো ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আর এইদিকেও তোমার থানা তাই না? চলেন, সময় হলে বসি, গল্প করি। না থাক, আজ আসি, আমার সময় নেই ফারিয়া, থাক যাই। আবার তো দেখা হবে, তখন না হয় সময় কাটাবো। মাহিম চলে যায়। মেরিন এসে ফারিহাকে জড়াই ধরে নিয়ে গল্প জুড়ে দেয়। এইদিকে ফারহান মুখ ছোট করে আছে। বেচার আজকে জিএফ নিয়ে ঘুরবে, সেজন্য ম্যাচিং করে গেঞ্জি প্যান্ট পরে আসছে। একবার ফারহানের দিকে ফিরেও তাকালো না। এটা কেমন কথা? এই ফারিহা মেরিন, যা অনুষ্ঠান শুরু হয়েছে। ফারিহা তাড়াতাড়ি আসিস, বলে যাস না ঘুরতে যাব। মেরু বোনো, আজ তুই বাসায় একা যাস। এই মহারানীকে নিয়ে একটু ঘুরি আমি আজকে, তাকে নিয়ে সময় দেই না আমি। থাকো তুমি, কই সময় দাও বলো তো। মেরু তাড়াতাড়ি চল, আজ তোর ভাইয়ের পকেট ফাঁকা করব আমি। আমার সাথে সময় কাটাতে চায় না, আজকে এরে ছাড়বো না আমি। মেরিন হাসতে শুরু করে। ফারহান মেরিনের মাথায় গাঁটটা মারে।
ফারিহা আর মেরিন অনুষ্ঠানে অর্ধেক হওয়ার পর চলে আসে। ফারহান মেরিনকে গাড়িতে তুলে দিয়ে ফারিহাকে বাইকে বসতে বলে। ফারিহা বাইকে উঠে ফারহানকে জড়ায় নেয়। ফুল কই পেলে? ওখানে শিওর ভাইয়ারা মজা করে দিল। আর ওই তুমি থাকতে থাকতে তুমি বলো কেন? একা থাকলে তুমি বলতেই ভালো লাগে তাই বলি, আর সবাই থাকলে তুই বলি, নয়তো সন্দেহ করবে, বুঝলে রানীমশাই? কই যাবা ঘুরতে? পার্কে নাকি? আমার আর পার্ক ভালো লাগে না, ফিফসা অন্য কোথাও চলো প্লিজ। মাইর দিব ফারিহা, ফিফসা আমি মজা করে বলেছিলাম, সেটা তোমাকে বলতে হবে নাকি? ভালো করে সোনা কলিজা বলতে পারলে বলবা, নয়তো নাম ধরে বলবা। ওকে, রাগ করতেছো কেন? আজব তো। রাগ করার মতো কথা বললে কি করব তুমি বলো? এসব ভালো লাগে না আমার। চলো বিয়ে করি, তারপর একসাথে থাকা হবে দুইজনের, তখন তার সমস্যা হবে না, তাই না? কি বলো, পাগল নাকি তুমি ভাইয়া? আমি ডাক্তারি পড়বো, ভুলে যেও না। তাছাড়া লুকিয়ে প্রেম করতে কত মজা লাগতেছে জানো? রাতে লুকিয়ে তোমার সাথে ফোনে কথা বলার মজাই আলাদা। বাহ, খুব ভালো তো, এর মজা নেওয়াটাই বড় কথা। আর আমি চাকরি পাইছি, এখন কি একটা বিয়ে করার দরকার না? তুমি বলো তো আমাকে। তাছাড়া তোমার নাকি আমাকে ছাড়া ভালো লাগে না, তাই বিয়ে করলে একসাথে থাকা হবে। তোমাকে মেরে পুঁতে দেব। চুপ করো তো, গাড়ি চালাও, এত কথা বলো না ওকে। দেখো সবাই কিভাবে তাকিয়ে আছে। আর বিয়ে এত তাড়াতাড়ি না, আরো 7 বছর, আমি ইন্টার শেষ করব, ডাক্তারি শেষ করব, তারপর। ফারিহা তুই সিরিয়াস? এত সময় তুই পাগল হলি নাকি? দেখ, তুই না হয় ছোট, কিন্তু আমাকে তো বিয়ের কথা বলবে, তাই না? আমি চাকরি করি, কত সময় নিব বাড়ি থেকে? তার মানে তুমি আমার জন্য ওয়েট করতে পারবে না? নামায় দাও আমাকে, বাসায় যাব, তোমার সাথে কোথাও যাব না আমি। তুমি যখন আমার জন্য ওয়েট করে থাকতে পারবা না। চুপ থাক ফারিহা, আমাকে এখন রাগাবি না বলে দিলাম। জাস্ট আমি তোকে বোঝাতে যাচ্ছি, আর তুই কী সব বলিস। এই সময় মেজাজ খারাপ করাস না, এখন ঘুরতে যাচ্ছি, তাই প্লিজ। ওকে সরি। সোনা, রাগ করো কেন? আচ্ছা, ডাক্তারি চান্স পাওয়ার পর বিয়ে করে রাখবো, হবে তো নাকি? এই তো বুঝছো। ফারহান বাইক এনে একটা নদীর পাড়ে দাঁড় করায়। তারপর ফারিহা হাত ধরে নদীর পাড়ে এনে একটা জায়গায় বসে পড়ে। ফারিহা উঠে ফারহানের কয়টা ছবি তুলে নেয়। ফারহান মুচকি হাসে। একসময় ফারিহা গোলাপটা হাতে নিয়ে ফারহানকে ডাকে। এই ফারহান, শুনছো? ফারহান কাঁদতে থাকে। ফারহান বলে ডাকছে ফারিহা তাকে। ফারহান অবাক হয়ে তাকায়। ফারিহা দাঁত কেলায়। ফারহান ইশারায় বোঝায় কি হয়েছে। ফারহান শোনা, একটু এদিকে আসো না প্লিজ, এদিকে আসো প্লিজ, দরকার আছে। ফারহান বেবি আসো। কি হয়েছে বলো শোনা? ফারহান উঠে ফারিহার কাছে আসে। ফারিহা মাটিতে বসে ফারহানের উদ্দেশ্যে ফুলটা ধরিয়ে বলে, সন্ধ্যা রাতে যেমন তারাগুলো ঝিকিঝিকি করে ঝিঝি পোকাগুলো যেমন আলো জ্বালায়, ঠিক তেমনি তুমি আমার জীবনে এক ঝিঝি পোকার মতো। আমাকে আমার জীবনে আলো জ্বালিয়ে দিয়েছো নতুন করে। তুমি যখন আমার জীবনে আসছো, ঠিক তখন থেকে নতুন করে আমার পথ চলা শুরু হয়েছে। তোমার এই ছোট্ট ছোট্ট শাসনগুলো আমার কাছে ভালোবাসার রূপে প্রকাশ পায়। যখন তুমি রেগে যাও আমার উপর, ঠিক সেই সময় মন চায় তোমার 2 গালে টুক করে 2টা কামড় বসিয়ে দেয়। তুমি কি এই বাদরামি করা মেয়েটিকে নিজের সারা জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করবে? ওহে আমার প্রিয়, বলো না, করবে কি তোমার সঙ্গী? ফারহান অবাক হয়ে ফারিহার দিকে তাকিয়ে আছে। এই মেয়ের আজকে কি হলো? এত কথা বলে আজকে একটু বেশি রোমান্টিক হচ্ছে তাদের ভালোবাসা। ফারহান ফারিহার হাত থেকে ফুলটা নিয়ে ফারিহাকে জড়াই নেয় নিজের সাথে। আই লাভ ইউ টু সোনা, আই রিয়েলি লাভ ইউ। আমার মহারানী আজকাল খুব বেশি রোমান্টিক হচ্ছে, ব্যাপার কি? হ্যাঁ, আর আমার এই মহারানী ছাড়া কারে জীবনসঙ্গী বানাবো বলো তো তুমি? কাউকে না, আমি তো আছি, তাই না? চলো বসে গল্প করি, বেশি দেরি করা হবে না, বাসায় যেতে হবে। তাছাড়া আম্মু তো আর জানে না এইসব, বুঝতেই পারতেছো। চলো, আর একটু থেকে খাওয়া দাওয়া করে তোমাকে এগিয়ে দিয়ে আসবো। আর সায়েন্স নিয়ে তো ভালো করে পড়ো, এবার ভালো রেজাল্ট লাগবে, ভালো পড়তে হবে, ডাক্তারি সহজ না কিন্তু। সমস্যা নেই, আমি পারবো, আমার ইচ্ছে আমি পূরণ করব। এটা তো হয় না, আমার ইচ্ছে আমি পূরণ করবো না, এটা তো হয় না। তাছাড়া তুমি আছো না, ভালো টিউটর ঠিক করে দিও, পড়তে হবে তো নাকি? সমস্যা নাই। আড্ডা দিয়ে মজা করে ফারিহাকে বাড়ির কাছাকাছি এগিয়ে দিয়ে আসে ফারহান। পরের দিন থেকে ক্লাস শুরু। ফারিহা কলেজে যায়। ফারহান দেখা করে সেখান থেকে অফিসে চলে যায়। রাতে সময় তখন 1টা। ফারিহা ঘুমাইছিল। ফারহানের বারবার নাক শুনতে পায়, সেজন্য চোখ কষলে চোখ মেলে তাকিয়ে আবার ঘুমিয়ে পড়ে। ফারিহার ঘুম না ভাঙার কারণে ফারহান রেগে যায়, বাট কি বলবে, ঘুমালে তার দোষ কোথায়? ফারহান ফারিহার পেটের ভিতর হাত ঢুকায় দেয়। পেটে কয়েকটা খামচি দিয়েলে ফারিহা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। কি তুমি? ইস, এইভাবে কেউ চিমটি দেয়? সাইকো একটা, লাগে না নাকি? হ্যাঁ, কি হয়েছে? কখন আসলে এখানে, আর হঠাৎ কি করতে আসলে?
তোমাকে দেখতে আসলাম। আবার কি করতে? এত ঘুম কেন? কত ডাকি একটু উঠতে মন চায় না তোর নাকি? হ্যাঁ, কেমন আছিস? ভালো তো? কি হয়েছে কি বলো? ভালো থাকবো না কেন? কিছু হয়েছে কি সোনা তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন বলো আমাকে? কোনো কারণে মুড অফ কি তোমার? ফারহান কিছু না বলে ফারিহাকে শক্ত করে জড়ায় নেয় নিজের সাথে। ফারিহা কিছু বলল না, হঠাৎ এমন ব্যবহার করতেছে কেন সেটাই বুঝতে পারতেছে না ফারিহা। ফারিহা ধাক্কা দিতে থাকে ঘুমাবে সে। ফারহান কিছু না বলে ছেড়ে দেয়। ফারিহা ফারহানকে ধাক্কা দিয়ে শুয়ে দিয়ে বুকের ওপর শুয়ে পড়ে। ফারহান জড়াই নিয়ে কপালে, ঘাড়ে, নাকে, থুতনিতে চুমু দিতে থাকে। ফারিহা বিরক্ত হয়ে তাকায়। ফারহান আরো বেশি করে জড়াই নিয়ে ঠোঁটের ঠোঁট ছুঁয়ে দেয়। কি হলো তোমার ফারহান? এসব কি? আমি ঘুমাবো, ঘুমাতে দাও। বিরক্ত করতেছো কেন? সরো প্লিজ, খারাপ লাগতেছে, ছাড়ো আমাকে। তোমার মতিগতি আজকে ভালো ঠেকছে না আমার কাছে। আমি কি খেয়ে ফেলবো তোমাকে? ঘুমাও, কে বারণ করছে? আমার যা মন চাই তাই করব, কোনো সমস্যা? আমাকে আমার কাছে বিরক্ত করিস না প্লিজ। এমনি মন মেজাজ ভালো না বলে দিলাম। তাই বলে এইভাবে পেটে ঘাড়ে হাত দিবা? ভালো লাগতেছে না, অস্বস্তি লাগতেছে, বোঝার ট্রাই করো। ঘুমা বলছি না আমি, গায়ে হাত দিছি শুধু পেটে, তাই রাগাস না আমাকে, ঘুমা তুই। আজব, এই ছেলের আজ কি হয়েছে? এভাবে কোমর জড়ায় নিছে, বারবার কিস করতেছে। এখন কিভাবে ঘুম আসবে আমার? এই নিশ্চয়ই আজকে নেশা করে আসছে। শোনো না, বলছিলাম কি, চলো বিয়ে করে নেই। কখন বল? কাল আম্মুকে বলি আমি তাহলে। আর তাহলে বাসায় যাই থাক, আজকে আম্মুকে গিয়ে বলবো, কালকে না হয় তোর মা বাবাকে আম্মু বলবে বিয়ের কথা। বাবু কি হয়েছে তোমার? এত উত্তেজিত হচ্ছ কেন? ওই আমাকে সত্যি করে বলো, কি হয়েছে? কোনো ঝামেলা করছো নাকি কোথাও কারোর সাথে? না, আয় ঘুম পাড়িয়ে দেই। তোকে কিভাবে বোঝাই, খুব ভয় আছি, তুই না অন্য কারো হয়ে যাস। তোকে নিয়ে আমার বড্ড ভয় হয় রে। তার উপর আমার পিছে আবার তনুজা লাগছে। এই মেয়েটা ডেঞ্জারাস, জানি না কি হবে। তুই এখন বিয়েও করবি না, আমার সব বিরক্ত লাগতেছে। না জানি কবে তোকে হারিয়ে ফেলি। ফারিহা ফারহানের বুকে ঘুমিয়ে পড়ে। ফারহান ফারিহার কপালে কিস করে বালিশে শুইয়ে দিয়ে নিজে উঠে বাসায় যায়। বাসায় গিয়ে আজ প্রথম এসে ডায়েরি লিখে তারপর ঘুমিয়ে যায়। সকালে ফারিহার ফোন পেয়ে ঘুম ভেঙে যায় ফারহানের। ওই তুমি কখন গেছো? আচ্ছা আজকে কি কলেজে আসবা? আর কখন আসবা? এখন তো 9টা বাজে, ঘুম থেকে উঠো নাই নাকি? না, এখনও উঠিনি। আজকে যাব না, অফিস আসতে দেরি হয়ে যাচ্ছে। তুমি কলেজে যাও, মেরিন তো আছে তাই না? আর কারোর সাথে ঝামেলা করো না যেন। তোমরা রাখি। এই শোনো, দূর, ফোন কেটে দিছো তো? সমস্যা কি ছেলের? মেজাজ খারাপ করায় কি হয়েছে এর? কাল থেকে এমন করে কেন? মেরিনের থেকে শুনতে হবে। সমস্যা কি? কোনো ঝামেলা হয়েছে নাকি বাড়িতে? হ্যালো, হ্যাঁ ওই কুর্তি, কখন আসবি কলেজে তুই? 9টা 20 বাজে, তাড়াতাড়ি কলেজে আয়। আর এখন কই আছিস? বের হচ্ছিস নাকি? এই তো বের হচ্ছি, রাস্তায় গাড়িতে আছি রে, যাচ্ছি। থাক, 20 মিনিট সময় লাগবে। আর আসার সময় চাটনি কিনে নিয়ে আসিস কেমন? আচ্ছা আয় তুই, আজকে তোকে একটা কথা বলবো নি, আর একদিনের ছবি দেখাবো, কেমন লাগে বলিস একটু, কেমন? তাড়াতাড়ি আয়, এসে গল্প না করতে ক্লাস শুরু হবে দেখিস। বেপি, যাচ্ছি তো আমি, ফোন রাখি, বাই। ফারিহা কিছুক্ষণ পর কলেজে পৌঁছে যায়। মেরিনও এসে গেছে কলেজে। ফারিহা গিয়ে মেরিনকে জড়াই ধরে। মেরিন আর ফারিহা গল্প করতে করতে ক্লাসরুমে যেতে থাকে। তখন একজনের সাথে ধাক্কা খায় ফারিহা। ফারিহা মাথা উঁচু করে দেখে সামনে মাহিম পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি? তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম। কি অবস্থা, কেমন আছো তোমরা? আর ফারিয়া, আজ বিকেলে দেখা হচ্ছে, তাহলে আমাদের কি বলো? দেখা হবে মানে? ও কোথাও যাবে না আপনার সাথে? সমস্যা কি? আপনি পিছিয়ে পড়ে আছেন কেন ভাইয়া? ফারিয়ার পিছু ছাড়েন, অসহ্য একটা। আপনি নাকি পুলিশ, তো এবার লুচ্চা কেন? কি? চুপ, বেশি কথা বলবা না। তোমার সাথে আমি কথা বলি নাই। আর ফারিয়া, তোমাকে ডাকতেছিলাম, শুনতে পাও না? কি মেসেঞ্জারে রিপ্লাই দাও না? যাই হোক, এটাই বলতে আসলাম, রিং নাকি মালা, কোনটা চাই? মানে এসব নিব কেন? আমি পাগল নাকি? আমার কোনোটাই ভালো লাগে না ভাইয়া। আর কোনো কিছু বলবেন? ক্লাসে দেরি হয়ে যাচ্ছে আমাদের। মেরিন আয় তো। আর ভাইয়া প্লিজ এইভাবে কলেজে এসে বিরক্ত করবেন না, নয়তো আপুকে বলতে বাধ্য হব। আজকে তোমার আপু ও আসবে, কথা বলে নিও, দেখি কি বলে তোমার বোন। যাই হোক, তোমার গলায় দেখি চেইন আছে, তাহলে রিং নেব। এটাই থাকো, টেক কেয়ার। সেটা সব কি বলে রে? পাগল নাকি ছেলেটা? আজব মাইরি। বাদ দে, তুই বল কি চাইছিলিস, কার কথা জানতে বলতে চাইছিলি, আর কি দেখাবি, কি হয়েছে? ব্যাপার কি বলতো? একটা ছেলের সাথে রিলেশনশিপে আছি। আছি বলতে কাল প্রপোজ করেছে, আমি অ্যাকসেপ্ট করছি। ভালো লাগে ছেলেটাকে। এর আগে আমাদের বাসায় আসছিল অনেক কয়বার। কি
প্রেম করতেছিস? আয় ছেলেটাকে। বাসা কই, কি করে? ফারহান ভাই জানে? কি বলিস? ভাইয়া জানবে কেন? পাগল নাকি? ইয়ে মানে ভাইয়ার ফ্রেন্ডের সাথে। আকাশ নাম আর কি। দেখছিস তো তুইও। ভাইয়াকে বলিস না আবার, কেমন? চল ক্লাসে যাই। ওকে চল। ফারিহা আর মেরিন নিজেদের ক্লাসে যায়। সব ক্লাস করে যে যার মতো বাসায় ফিরে। ফারিহা দুপুরের খাওয়া দাওয়া করে বারান্দায় বসে। তখন ফোন বেজে উঠলে ফারিহা ফোনের দিকে তাকিয়ে দেখে ফারহান ফোন করেছে। কি রে, বিয়ে তাহলে করতেছিস আমাকে ছাড়া, তাই না? ফারহানের এমন রাগী কণ্ঠ শুনে ফারিহা ভড়কে যায়। আর পাগল হলো নাকি? ফারিহা আবার বিয়ে কখন করলো? ফারিহা ফোন চেক করে দেখে সত্যি ফারহান তো। হ্যাঁ, ঠিকই আছে তো। ফারিহা ফোনটা কানে ধরতেই আবারও ফারহান চিল্লিয়ে একটা কথাই বলে ওঠে। ওই কি বলো? আমি আবার বিয়ে কখন করলাম? হ্যাঁ, পাগল হয়েছো তুমি? হ্যাঁ, সত্যিই পাগল হয়েছো তুমি। ফোন রাখো, পরে মাথা ঠান্ডা করে ফোন দিবা। একদম ফোন কাটবি না বলে দিলাম। আমাকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করে নিবি, তাই না? আর তুই কি বললি, ডাক্তারি শেষ না করে নাকি তুই বিয়ে করবি না? হ্যাঁ, কি হয়েছে বলো তো? আমি সত্যিই কিছু জানি না। বিয়ের কথা কোথা থেকে আসবে এখন? চাচি ফোন করছিল নাকি আম্মু বলল তোকে নাকি আর ছেলেপক্ষ দেখতে আসবে। কি পাগল নাকি? আমি বিয়ে করব না কখনো, চিন্তাও করো না। আর বেশি বাড়াবাড়ি করলে তোমার কথা বলে দিব। তুমি আসবা না, অফিসে আছি আমি, এটা বলার জন্য ফোন দিলাম। কি হয় আমাকে জানাস। বিয়ে করলে হাত পা ভেঙে ফেলে রাখবো বলে দিলাম। নিজের খেয়াল রাখিস। রাখি থাক। আচ্ছা। ফারিহা নিজের রুমে পায়চারি করতেছে। সত্যি বিয়ে দিবে নাকি তাকে? আর কার সাথে? প্রায় 30-40 মিনিট ওইভাবে পায়চারি করতে থাকে। একটু পর মেরিন দৌড়ে ফারিহার রুমে আসে। ফারিহাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ফারিহা বোকার মতো তাকিয়ে থাকে ওর দিকে। কি? ভাইয়াকে রেখে তুই কাকে বিয়ে করবি? হ্যাঁ, আর জানিস ছেলেকে? মাহিম। মাহিম, ওই যে তোর বোনের দেবর। চাচি মাত্র বলল, শুনে আসলাম। ভাইয়া আমাকে বলছে বাড়াবাড়ি করলে মাহিমকে মেরে ফেলবে। কি? ওয়েট, আম্মুর সাথে কথা বলে আসি আমি। বিয়ে আর আমি হাউ ফানি। বিয়ে করব না, চিন্তা করিস না তুই। দেখা যাক কি হয়। যা রেডি হ। চাচি বললো তোকে রেডি করাতে। ওরা নাকি চলে আসছে। আম্মু আমাকে একটাবার বললোও না। সত্যি দেখ কি করি আমি। আর কিসের রেডি? দরকার হলে হাফ প্যান্ট পরে যামু। খারা তুই মাহিমের বাচ্চা, গুষ্টি মারি। আমাকে বিয়ে করার এত শখ? ভাইয়া, ও তো বলতেছে বেশি বাড়াবাড়ি করলে মারবে নাকি। বাদ দে সব। এখন ভাব, বিয়ে ভাঙবি কি করে? নাকি বলবি তোদের রিলেশনশিপের কথা? পরিস্থিতি বুঝে কাজ করব আমি। ওকে। কিছুক্ষণ পর সবাই চলে আসে। ফারিহার মা এসে ফারিহাকে নিচে যেতে বলে। ফারিহাও সে একটা গেঞ্জি আর জিন্স প্যান্ট পরেছে, সাথে কোনো ওড়না নাই। মেরিন হাসতে হাসতে শেষ। ফারিহাকে এইভাবে নেমে আসা দেখে ফারিহার মা সহ সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মাহিমের মা এসব দেখে অবাক হয়ে ফারিহার দিকে তাকায়। তারপর ফারিহার দিকে তাকিয়ে মাহিমের উদ্দেশ্যে বলে, এসব কোন ধরনের পোশাক? মাহিম, দেখে শুনে তুই এমন মেয়েকে পছন্দ করলি? দেখ দেখ, আমরা আসবো জেনেও কি সব জামা কাপড় পরছে। এমন মেয়েকে আমি বাড়ির বউ বানাতে পারবো না। এইসব মেয়ে ভালোও হয় না। কোথায় কি করে বেড়ায় তার কোনো ঠিক ঠিকানা নাই। দেখ কয়টা ছেলের সাথে কি করে, দেখ কয়টা ছেলের সাথে কি করে কোথায়। মাহিম তার মাকে বুঝায় যে এসব এখন ফ্যাশন, কিন্তু মাহিমের মা সেই দিকে কোনো পাত্তা দেয় না। তার মেয়ে পছন্দ হয়নি সবাই বুঝে যায়। ফারিহা মনে মনে হাসতে থাকে। আগে থেকে জানতো সে তার মা কেমন মেয়ে পছন্দ করে। যখন ওদের বাসায় ছিল তখন সব শুনেছে। এইসব কি ফারিয়া? তোকে তোকে না বললাম আমি শাড়ি পরতে? যা শাড়ি পরে আয়। কি কথা কানে যায় না নাকি? হ্যাঁ মেরিন, তোকে কি বলছিলাম? ওকে রেডি করার কথা। তাহলে দেখেন আপা, কিছু মনে করবেন না। আমার বড় বউয়ের বোন হয়, ভালো বললো সে কারণে এখানে আসা। কিন্তু আমি সংসারী মেয়ে চাই, এমন মেয়েকে বাড়ির বউ বানাবো না আমি। আসি আমরা। কোনো কিছু বলার সুযোগ না দিয়েই চলে যেতে থাকে সবাই। তখন মাহিম ফারিহার দিকে তাকিয়ে রাগী চোখে তাকায়। সে তো বুঝতে পারছে ফারিহা ইচ্ছে করে সব করতেছে যাতে বিয়েটা না হয়। সবাই চলে যাওয়ার পর ফারিহা উপরে যাবে এমন সময় ফারিহার মা ফারিহার গালে 2টা চড় বসায় দেয়। ফারিহা হঠাৎ এমন হাওয়ায় নিচে পড়ে যায়। ফারিহার দিকে রাগী চোখে তাকিয়ে তার মা বলে,
কি ভাবছিস কি? বুঝি না আমি। রাতে ছেলেদের সাথে ফোনে কথা বলিস, সেটা কি আমি জানতে পারবো না? আমিও দেখবো কত ভালো ছেলের সাথে তুই রিলেশন করিস। এখন নিজের পথ নিজে দেখে নে। এই বাড়িতে থাকতে হলে বিয়ে করতে হবে। আম্মু দেখো, বোঝার চেষ্টা করো, আমি এখন বিয়ে করতে পারবো না, প্লিজ। তাছাড়া আমি ডাক্তারি পড়বো সেটা তো তুমিও জানো। তাহলে তোর এটাও বোঝা লাগবে, এত টাকা কই পাবি? মাসে মাসে তখন 10,000 টাকা লাগবে, কই থেকে দিব আমি? তোর বাবার রিটায়ার্ডের টাকা দিয়ে বাড়িটা বানানো হয়েছে কোনো রকমে, আর আমি সামান্য একটা স্কুলের টিচার। তাই তুই এই আশা বাদ দে। আমি বিয়ে করবো না মানে করবো না, একটু বেশি বাড়াবাড়ি করতেছো তোমরা। আমি এতটাও বড় হইনি যে এখন বিয়ে দিয়ে দিবা তোমরা আমাকে। একটা কথাও বলবি না, চুপ থাক একদম। তোর বাপে যে দিন দিন অসুস্থ হচ্ছে সেটা কে দেখবে? চিকিৎসা করতে টাকা লাগতেছে না নাকি? আমি তোকে আর পড়াতে পারবো না। মাহিমকে বলে ওর সাথেই বিয়ে ঠিক করব। এখন রুমে যা। ফারিহা রেগে নিজের রুমে চলে আসে। ফারহানের মা ও ফারিহার মাকে বোঝায় এখন বিয়ে দেওয়ার দরকার নাই, কিন্তু বুঝতে চায় না। ফারিহা তো জানে তার বাবা অসুস্থ, চিকিৎসা করতে টাকা লাগে, তাই বলে কি সে নিজের পড়াশোনাটা বন্ধ করে দিয়ে বিয়ে করে নেবে? হুট করে ফারিহা ভাবতে থাকে ফারহানও তো বিয়ের কথা বলছিল, তাহলে বিয়েটা করে না। ফারিহা এখন আর কিছু বলে না। রাতে মায়ের রুমে যায়। ফারিহাকে দেখে ফারিহার মা কিছুটা রেগে যায়। ফারিহা সেদিকে পাত্তা না দিয়ে বলতে থাকে, আম্মু রাগ করে না প্লিজ, আমি ডাক্তারি পড়তে চাই, বোঝার চেষ্টা করো প্লিজ। এমন করতেছো কেন? তুমিও তো চাও আমি ডাক্তারি পড়ি, তাহলে আজ বিয়ের জন্য পাগল হচ্ছ কেন? আগের কথা আর এখনকার কথা ভিন্ন। আগে তোর বাবা সুস্থ ছিল আর এখন অসুস্থ, চলতে পারে না ঠিক মতো, আর তুই এখন বেঁকে বসতেছিস। আমরা মরার আগে কি তোর বিয়ে দিতে পারবো না? আম্মু এসব কি বলতেছো? কিচ্ছু হবে না, বাবার চিকিৎসা তো করতেছো তাই না? আচ্ছা আম্মু বিয়ে তো দিতে চাচ্ছ, তাহলে একটা কথা বলি। কি বল? আসলে আম্মু আমি একজনকে ভালোবাসি। না মানে তুমি তো বিয়ের কথা বলতেছো, তাই যদি তার সাথে বিয়ে দাও তাহলে। ছেলেকে কি করে? চাকরি নাকি বেকার? ফারহান ভাইয়া। ফারহান? ফারহান তোকে বিয়ে করতে চাইছে নাকি তুই ওর পিছে পড়ে আছিস, কোনটা? না আম্মু, ভাইয়াও আমাকে ভালোবাসে, ভাইয়া রাজি আছে এই বিয়েতে। আম্মু প্লিজ, তুমি তো বিয়ে দিতে চাও, কার সাথে সেটা না হয় আমি ঠিক করে দেই প্লিজ। আচ্ছা রুমে যা, আমি আগে কথা বলে দেখি সবার সাথে। তোর বড় মা তো বাসায় গেছে, আমি রাতে আগে তোর বাবার সাথে কথা বলি। যা। লাভ ইউ মা। ওদের না আসতে বলে আমাকে তো আগে একটু বলতে পারতে তাই না? তা না করে আগেই ওদেরকে আসতে বলছো, শুধু শুধু কথা শুনিয়ে গেল মাহিমের মা। রুমে যা, রাত হয়েছে। আচ্ছা। ফারিহা এখন কিছুটা শান্ত হয়। রাতে ফোন দিয়ে ফারহানকে সব খুলে বলে। ফারহানও বলে এখন তারও বিয়ে করতে সমস্যা নাই। হুট করে ফারিহার মা চিল্লাতে থাকে। ফারিহা ফোন রেখে নিচে যায়। আম্মু কি হয়েছে? চিল্লাও কেন? কি হয়েছে আম্মু? আম্মু কি হয়েছে তোমার? তোর বাবা, মা, তোর বাবা দেখ না কেমন করতেছে, হসপিটালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয় না। আব্বু কিচ্ছু হবে না, আমি এখনই গাড়ির ব্যবস্থা করতেছি। ফারিহার বাবা জ্ঞান হারায় ফেলছে। ফারিহার মা কান্না করতে থাকে। ফারিহা গাড়ি ঠিক করে বাবাকে নিয়ে হসপিটালে যায়। এদিকে ফারিহা ফারহানকে ফোন দিয়ে সবটা জানিয়ে দেয়। ফারিহা হসপিটালে এসে দেখে ফারহান চলে আসছে। ফারিহাকে দেখে ফারহান দৌড়ে আসে। ফারহান দেখো না আব্বুর কি হয়েছে, কথা বলতেছে না। ডাক্তার কই? প্লিজ ডাক্তারকে ডাকো। আব্বু, আমার আব্বুর কিচ্ছু হবে না তো ফারহান? ফারহান ফারিহাকে জড়াই নিয়ে শান্ত হতে বলে। ডাক্তার ডেকে ফারহান হসপিটালে ভর্তি করায় দেয়। ফারিহা শান্ত হও প্লিজ, কিছু হবে না চাচার। এইভাবে কেউ কান্না করে নাকি? কি হয়েছিল হঠাৎ করে বাবার এমন হলো কেন? কিছু হয়েছিল নাকি? আমি জানি না, তোমার সাথে কথা বলতেছিলাম তখন আম্মু চিল্লাচিল্লি করতেছিল, তখন রুমে গিয়ে দেখি আব্বু জ্ঞান হারাইছিল। ও আমি ডক্টরের সাথে কথা বলে আসি, তুমি চাচির কাছে যাও। কিছু হয়নি তো পাগলি, যাও চাচির কাছে যাও। চাচি একা বসে আছে, আম্মু আসতেছে। আব্বুর কিছু হবে না তো? ডাক্তার ডাকতেছে, আমি দেখে আসি। চাচির কাছে যাও, আমি এসে তোমাকে বলতেছি কি অবস্থা। ফারহান ডাক্তারের কাছে চলে যায়। ফারিহা ওর আম্মুর কাছে গিয়ে জড়াই ধরে। ফারিহার মা ফারিহার মাথায় হাত বুলিয়ে দেয়। ফারিহা কেঁদে ওঠে। কিছু হয়নি মা, তোর বাবা ঠিক হয়ে যাবে, কাঁদিস না। ফারহান তো দেখতেছে কি হয়েছে। তুই না হয় গিয়ে দেখে আয়। যা, ডাক্তার কি বলতেছে। আব্বুর হঠাৎ করে কি হয়েছিল আম্মু? আব্বু তো তখন ভালো ছিল দেখলাম আমি।
তাহলে হঠাৎ করে আব্বুর এমন হলো কিভাবে? আমি তোর আর ফারহানের বিষয়ে কথা বলতেছিলাম, তখন হুট করেই তোর বাবার নিঃশ্বাসে সমস্যা হয়। তুই তো জানিস সমস্যা আছে তোর বাবার। অক্সিজেন দিতে হয় তোর বাবাকে, আর অক্সিজেন দেওয়ার মতো বাসায় কিছু নাই। আমি ভয় পেয়ে যাই, তখন তোকে ডাকছিলাম। তুই আসার আগেই তোর বাবা জ্ঞান হারায়। ফারিহা, বাসায় নাকি কোনো ইঞ্জেকশন আছে, তাড়াতাড়ি নিয়ে আয়। আমি রক্তের ব্যবস্থা করতেছি। যদি রক্ত লাগে তাহলে তাড়াতাড়ি দেওয়া হবে, যদিও লাগবে না তবুও তাড়াতাড়ি যা। ইঞ্জেকশন নাকি চাচার জন্যই আনছিল, আর কিন্তু নাই ইঞ্জেকশন। কেন, আব্বুর কি হয়েছে? ফারহান, আব্বুর ঠিক আছে তো? কিছু হবে না? আব্বু কি এখনো নিঃশ্বাস নিতে পারছে না? তা বললাম তাড়াতাড়ি কর। ওই ইঞ্জেকশন ছাড়া কিন্তু চাচাকে বাঁচানো সম্ভব হবে না, কারণ চাচার এখন অক্সিজেন দিয়ে কাজ হচ্ছে না। তাড়াতাড়ি যা প্লিজ, বোঝার চেষ্টা কর। ফারহান বাবা, কি হয়েছে? ফারিয়া মা, তুই যা, তোর বাবার রুমে ইঞ্জেকশনটা আছে। কি জানি, ওই ইঞ্জেকশন তো চাইলো। আসলে চাচার সমস্যা হচ্ছে খুব, সে কারণে ইঞ্জেকশন নাকি আছে দিছিল, সেটা নিয়ে আসতে বলল। ফারিহা, তাড়াতাড়ি যা। ফারিহা বাসায় যায় তাড়াতাড়ি। এর মধ্যে মেরিনের মা সবাই চলে আসছে। ফারহান রক্তের ব্যবস্থা করে দেখলে ব্রেন স্ট্রোক করেছে, সাথে রক্তবমি হতে লাগছে। ফারহান ভয়ে বলে নাই, বাঁচার সম্ভাবনা বেশি নাই, রক্তবমি হলে কেউ বাঁচে না। সবাই চিন্তায় অস্থির। এইদিকে ফারিহার আসার নাম গন্ধ নাই। প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে। ইঞ্জেকশনটা খুব দরকার, এখন কোথাও এই ইঞ্জেকশন পাওয়াও যাচ্ছে না। ফারহান এবার ভয় পেয়ে যায় ফারিহার কিছু হয়ে যায়নি তো। গাড়ি নিয়ে তাড়াতাড়ি যায়, গিয়ে দেখে বাসার দরজা খোলা আছে। ফারিহাকে ডাকতে থাকে কিন্তু কোথাও পায় না। শেষে ইঞ্জেকশনটা খুঁজতে থাকলে পেয়ে যায়। ইঞ্জেকশন নিয়ে ফারহান চলে যায়। ফারহান গিয়ে দেখে সবাই কান্না করতেছে। কি হয়েছে মেরিন? সবাই কান্না করতেছে কেন? ফারিহা আসে নাই নাকি এখনো? আমি ইঞ্জেকশন নিয়ে আসছি, দাঁড়া ডাক্তারকে দিয়ে আসি। ফারহানের হাত থেকে ধড়াম করে ইঞ্জেকশন পড়ে যায়। এর আগেও একবার ফারিহার বাবা স্ট্রোক করেছিল, তখন ডক্টর বলেছিল সাবধানে থাকতে। তার উপর আর্মিতে যখন ছিল তখন উঁচু পাহাড় থেকে পড়ে যাওয়ার কারণে পা ভেঙে যায়। তারপর থেকে ঠিকমতো হাঁটতেও পারে না। সময় যেতে লাগে। ফারহান লাশ নিয়ে ফারিহাদের বাসায় আসে। ফারিহার ফোন এখনও বন্ধ আছে। ফারিহার মা ফারিহার জন্য দেরি না করে মাটি দেওয়ার ব্যবস্থা করতে বলে। ফারহানও বুঝতে পারে না হুট করে ফারিহার কি হলো, কোথায় আছে কে জানে। ফারিহা এখন কেমন আছে, কি করতেছে, কোনো সমস্যা হয়নি তো? মাটি দেওয়া শেষ হয়ে যায়। সবাই ফারিহাদের বাসায় থেকে যায়। ফারহান এখনও ফোন দিচ্ছে, ফারিহার কোনো খবর নাই। হুট করে ভয় পেয়ে যায় মাহিম কিছু করে নাই তো। ফারহান হুট করে এটাই ভেবে নেয়, ফারহান তো শুনেছে ফারিহাকে থ্রেট দিয়েছে তো মাহিম। ফারহান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে, কে আছেন? প্লিজ আমাকে ছেড়ে দেন, আমার বাবার কাছে যেতে দেন আমাকে, প্লিজ আমাকে ছেড়ে দেন প্লিজ। বাবা, আমি আমার বাবার কাছে যাব, প্লিজ ছেড়ে দেন। ফারিহা, কই আছিস তুই? কেন এমন করছিস? দেখ না, চাচি তোকে ভুল বুঝতেছে। চাচি ভাবতেছে তোর জন্য চাচার মৃত্যু হয়েছে। আমারও ভালো লাগতেছে না রে। কই আছিস তুই? প্লিজ ফিরে আয়। কই খুঁজবো তোকে? ফারহান খুঁজতে থাকে ফারিহাকে। সব বন্ধুদের খবর দিয়ে সবাই খুঁজতেছে। এদিকে ফারহানের ফোনে ফোন আসলে ফারহান ফোন ধরে শোনে ফারিহা বাসায় ফিরে আসছে, কিন্তু বাসায় ঢুকতে দিচ্ছে না কেউ। ফারহান তাড়াতাড়ি বাসায় ফিরে আসে, দেখে ফারিহা রুমের বাইরে বসে কান্না করতেছে। ফারহানকে দেখে দৌড়ে ফারিহা তার কাছে যায়। হুট করে ফারহান ফারিহার গালে চড় বসায় দেয়। কই ছিলিস তুই ফারিহা? বাহ, দেখে তো কোনো অস্থিরতাও মনে হচ্ছে না তোকে। চাচা এমন দেখেও ঘুরতে গেছিলিস নাকি? হ্যাঁ, কি চাচা মারা গেছে? এখন ভালো হয়েছে না? তোর মতো মেয়ের সাথে সম্পর্ক রাখতেও চাই না আর আমি তো ভাবছিলাম মাহিম হয়তো তোর কিছু করছে না। এখন দেখে খুব সুন্দর করে বাসায় ফিরে আসছিস। কই ছিলিস তুই? ফারহান, সত্যি বলতেছি, আমি বাসায় আসছি তখন মাহিম আমাকে তুলে নিয়ে যায়। বিশ্বাস করো, আমি অনেক হাত জোর করছি, কেউই আমাকে আসতে দেয়নি। তুমি মাকে বোঝাও প্লিজ, আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। ও তাই নাকি? তা মাহিম কি তোকে বিয়ে করার পর ছেড়ে দিছে? না, বিয়ে করব কেন আমি তাকে? আমি তো তোমাকে বিয়ে করতে চাই ফারহান। তুমি কি বলো এসব এই সময়? কুত্তার বাচ্চা, তোকে বিয়ে করে নাই, কিছু করে নাই, গায়ে হাত দেয় নাই, তো এমনি এমনি নিয়ে গেল আর কিছুক্ষণ রেখে ছেড়ে দিল, তাই না? আমাদের কি বোঝাতে চাস তুই? ও নাকি মাহিমকে ভালো লাগছে, পুলিশের চাকরি করে তাই পালাতে চাইছিলিস? কোনটা? আমি তো আর পুলিশ না। আমার কথাটা তো শুনবা প্লিজ। আম্মুর মতো তুমিও ভুল বোঝো না প্লিজ। আমাকে তো কেউ বিশ্বাস করবার নাকি? ফারহানেরও রাগ উঠে যায়। সে কি করবে কিছু বুঝতে পারতেছে না।
ফারিহার মা ফারিহার ব্যাগপত্র এনে হাতে ধরিয়ে বের হয়ে যেতে বলে। ফারিহা কাঁদতে থাকে, তাও কেউ শুনতে চায় না তার কথা। ফারহানও এবার ভাবে হয়তো সে ভালো চাকরি করে না, সেই কারণে ফারিহা তার আর সাথে সম্পর্ক রাখতে চায় না। তাছাড়া মাহিম তার থেকে সুন্দর, সব দিক দিয়েই ভালো। আর কিছু ভাবতে চায় না। ফারিহা বাড়ির দরজা ধাক্কাতে থাকে, কিন্তু কেউ খুলে দেয় না। সবশেষে ফারিহা জেদ করে বাড়ি ছেড়ে চলে যায়। সময় যেতে থাকে, 6টা মাস কেটে গেছে। ফারিহা কই আছে কেউ জানে না। আগের কলেজ থেকে ট্রান্সফার নিয়ে চলে গেছে। আজ 6 মাস হয়ে গেল ফারিহার বাবার মৃত্যুর। এদিকে ফারিহা ঢাকা শহর থেকে প্রায় 4 থেকে 5 ঘন্টার পথ এত দূরে এসে আছে। পার্ট টাইম জব সাথে পড়াশোনা ভালোভাবেই সে চালিয়ে যাচ্ছে। রাত 1টা। আজকে ফারিহা স্টাডি করে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়। একটু আগে ঘুমিয়ে গেছে। হঠাৎ করে হাতে ব্যথা অনুভব করে। হাত সেখান থেকে সরিয়ে শুয়ে পড়ে অন্য পাশ হয়ে। তখন নিজের শরীরের ওপর ভারী কিছু অনুভব করে সে। এবার ফারিহার ঘুম উঠে যায়। নড়াচড়া করতে চায় কিন্তু পায় না। তার আগে ঘাড়ে, গলায়, বুকে কেউ কামড় বসাতে থাকে। ফারিহা চিল্লিয়ে ওঠে। হুট করে বুঝতে পারে তার সব কিছু ফাঁকা ফাঁকা লাগতেছে। রুমের লাইট জ্বালায়, কিন্তু রুমে কাউকে দেখতে পায় না। তার ভয় হতে শুরু করে। মাহিম আসছিল না তো আবার? এই অজানা স্পর্শটা কার ছিল? ফারিহা হাতের দিকে তাকিয়ে দেখে রক্ত পড়তেছে। সে হাতটা থেকে রক্ত মুছে ডায়েরি নিয়ে বারান্দায় যায়। একটা বাসা ভাড়া করে নিয়ে আছে। 2টা রুম, একটা বাথরুম। পাশের রুমে 2টা মেয়ে থাকে, আর এই রুমে ফারিহা একা থাকে। বাসাটা 5 তলা হলেও তারা 2 তলায় থাকে, আর খুব সহজে কেউ বারান্দা দিয়ে তার রুমে আসতে পারবে। ফারিহা এসব না ভেবে ডায়েরি খুলে নিজের মনের কথাগুলো লিখতে থাকে। তারপর হুট করে 6 মাস আগের কথা মনে পড়ে তার। 6 মাস আগের কাহিনী। ফারিহা ইঞ্জেকশন নিতে যখন বাসায় আসে, তখন মাহিম এসে ফারিহাকে তুলে নিয়ে গিয়ে একটা রুমে বন্ধ করে রাখে। সময় যেতে থাকলেও কেউ ভিতরে আসে না, এমনি মাহিমও। অনেকটা ঘন্টা পেরিয়ে যাওয়ার পর মাহিম নিজে এসে দরজা খুলে দিয়ে ফারিহাকে বাসায় যেতে বলে। আর যাওয়ার সময় ফারিহার উদ্দেশ্যে বলে, আমাকে রিজেক্ট করেছিলি না? আজকে দেখ, তোর বাবার মৃত্যুর জন্য তুই দায়ী হবি। সবাই ভাববে ইনজেকশনের জন্য তোর বাবার মৃত্যু হয়েছে, কিন্তু সবাই কি বোকা, তাই না? স্ট্রোক করলে কি ইনজেকশন দিয়ে ভালো করে কেউ? মা মানে আব্বুর কি হয়েছে? আর ইনজেকশন লাগবে না নাকি? পাগল নাকি তোরা? স্ট্রোক করলে ইনজেকশন লাগবে সেটা কে বলেছে তোদের? হ্যাঁ, একটা ইনজেকশন আছে তোদের বাড়িতে, সেটা তো তোর বাবার শ্বাস নিতে বেশি সমস্যা হলে দুর্বল হয়ে পড়ে তখন। আর সেটা তো একটা ভিটামিনের ইনজেকশন, ওইটা সেন্স হারানোর ইনজেকশন না, বা স্ট্রোক ভালো করারও না। তোর বাবা নাকি এমনি গ্যাস নিতে পারে না, তাই সেন্সলেস করে গ্যাস দেয়। তোর বাবা তো হসপিটালে মারা গেছে গ্যাস না পাওয়ার জন্য। সেটা আমি ডাক্তারকে টাকা খাওয়ায়ে করছি। ডাক্তার আমার পরিচিত ছিল। তোকে আমি মেরে ফেলবো। তুই আমার বাবাকে মেরে ফেলেছিস, তোকে আমি খুন করব। কিছু করতে পারবি না, যা। বাবার লাশ দেখবি না? শেষ দেখা। এখন বাসায় যা, বেঁচে থাকলে আবার দেখা হবে তোর সাথে। চাইলে আমার কাছে ফিরে আসতে পারিস, আমি তোকে নিয়ে অনেক দূরে হারিয়ে যাব। কথাগুলো ভেবেই ডুকরে কেঁদে ওঠে ফারিহা। আবার ভয় পেয়ে যায় তার শরীরে আজকে কে হাত দিছে। কে আসছিল রাতে এই রুমে? বারান্দার সাথে লাগানো রুম নিয়ে সে ভুল করে নাই তো? তাছাড়া বারান্দায় তো চাবি দেওয়া ছিল। তাহলে কিভাবে ভিতরে আসলো আবার গেল? ফারিহা এসব ভাবতে ভাবতে বারান্দায় ঘুমিয়ে পড়ে। অন্যদিকে বাসার নিচে হইচই শুনতে পায় ফারিহা। এত হইচই শুনে ঘুম ভেঙে যায় তার। নিজেকে বেডে আবিষ্কার করে অনেক অবাক হয়ে যায় সে। বারান্দায় ছিল, তাহলে রুমে কিভাবে আসলো? তার উপর কিসের এত হইচই হচ্ছে? ফারিহা দরজা খুলে গায়ে ওড়না জড়াই নিয়ে নিচে যায়। নিচে গিয়ে দেখে পুলিশের সাথে অনেক মানুষ। ভিড় ঠেলে সামনে এগিয়ে গিয়ে লাশ থেকে চিল্লিয়ে জ্ঞান হারায় সে। ফারিহার সাথে যারা থাকে তারা ফারিহার চোখে মুখে পানি ছিটা দেয়। ফারিহা চোখ খুলে ভয়ে ভয়ে আবার লাশের দিকে তাকায়। লাশ বললে ভুল হবে, রাস্তায় একটা বডির বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় পড়ে আছে। একদিকে হাত, একদিকে পা, আবার মাথাও আলাদা। ফারিহা ভালো করে তাকিয়ে দেখে আবার। হ্যাঁ, সে ভুল দেখে নাই, এটা মাহিমের লাশ। ফারিহাকে পুলিশ বলে চিনে নাকি? ফারিহাও না বলে নিজের রুমে আসে। তারপর নিজের মনেই হেসে ওঠে। অদ্ভুত না? মাহিম, সেই মাহিম আজ নিজেই লাশ হয়ে পড়ে আছে। কখন কে কিভাবে শেষ হবে কে জানে। মাহিম, এই সেই মাহিম যে একটা জানোয়ার, আর আজ
আজ সে নিজেই একটা জানোয়ার দ্বারা খুন। আচ্ছা, খুনটা কে করলো রহস্য লাগে না? শান্তি, একটু হলেও শান্তি লাগে। মানুষ, শত্রু তো অনেক, তাদের মধ্যেই কেউ মেরে দিয়েছে হয়তো। ফারিয়া, তুই কি অবস্থা? কেমন আছিস? কই আছিস? চাচির অবস্থা ভালো না, তোর চিন্তায় অস্থির হয়ে আছে। ফিরে আয় বাসায়। ওয়েট, ফোন দেই, রিসিভ করিস। ব্যস্ত আছি, ফোন দিস না। কেমন আছিস? ভাইয়া কেমন আছে? আর আম্মু ভালো থাকার তো কথা। খুনি মেয়েকে ভাবতে হবে না তো তাদের, তাই না? দেখ, ভাইয়াও তোকে ছাড়া ভালো নাই। হ্যাঁ, ভাইয়া তোকে ভুল বুঝতেছে এখনো, কিন্তু সত্যি তোকে ছাড়া ভালো নেই। সবাই এখন তোর আর ভাইয়ার কথা জানে। ভাইয়া এখন স্মোকিং করে, জানিস? যার যা ইচ্ছে করুক, এতে আমার কিছু আসে যায় না। আচ্ছা, আজকে কি ফারহান ভাই বাসায় ছিল? আর হ্যাঁ, নিউজ দেখেছিস? মাহিম ছেলেটা খুন হয়েছে। কত ভালো, তাই না? হ্যাঁ, মাত্র দেখলাম নেটে। আর ভাইয়া তো বাসায় থাকে না, কাজের জন্য অন্য জায়গায় থাকে। কাল রাতে বাসায় আসছে। কেন? আর ওয়েট, খুন? খুন কে করেছে? তুই না তো? পাগলি নাকি? আমি খুন করব কেন? বড় মা কেমন আছে? কল দেই সবাইকে, একটু দেখাবি। আর আম্মু বাসায় একা আছে কি? আসলে না রে, সেদিন আম্মু চাচিকে এখানে একবারেই নিয়ে আসছে। ওই বাড়ি তো বিক্রি করা হয়েছে, জানিস না তুই? আর কিভাবে দেখাবো? ওয়েট, আম্মুকে ডাক দিই। ও, সেই জন্য সেদিন গিয়ে দেখলাম না। না, কাউকে ডাক দিস না। ভিডিও কল দিয়ে পেছনের ক্যামেরা দিয়ে সবাইকে দেখা। কাউকে বলবি না কিন্তু যে আমি ফোন করেছি। কিন্তু প্লিজ। ওকে, ওয়েট। মেরিন সবাইকে এক করে দেখায়। তারপর ফারহানের রুমে গিয়ে ফারহানকে দেখায়। ফারহান শুয়ে আছে, চোখে মুখে কাঁথা দিয়ে শুয়ে আছে। ফারহান ঝাড়ি দেয় মেরিনকে। ফারহানকে দেখাস কেন? আমি কি ওরে দেখতে চাইছি? বাই দ্য ওয়ে, চাচি আম্মু কই যাবে? নাকি রেডি হয়েছে যে? ওই যে মাহিম ভাইয়ার বাসা দেখতে যাবে নাকি সবাই, তাই আর কি। ভাইয়া যাবে না, তাই শুয়ে আছে। আমিও যাই, থাক। আর আবার আইডি মেরে রাখিস না। আচ্ছা, যা, পরে কথা হবে। উফ। সময় যেতে থাকে। আর কয়েকদিন পর এইচএসসি এক্সাম। বলতে বলতে সময় পানির মতো চলে গেল। এখন আর কোনো স্পর্শ পায় না ফারিহা। আর মাত্র 15 দিন পর এক্সাম। ফারিহার জব ছেড়ে দিয়ে এখন একটু পড়ায় ব্যস্ত। যাই হোক, ক্লাস তো পেতেই হবে। রাত তখন 1টা। এত পড়া ভালো লাগে নাকি? এত রাত হয়ে গেছে, পড়তে পড়তে বিরক্ত লাগতেছে। আমারও আর ভালো লাগতেছে না পড়তে। ওয়েট, মেরিন নেটে আছে কিনা দেখি। সেই যে আইডি মারছে, কখনো খোলেনি। ফারিয়া? হ্যাঁ, এত রাতে নেটে আছিস? মাগি, আইডি আবার মারছিস কেন? আর এখন কোন নাম্বার আছে তোর কাছে? দে না প্লিজ। আর আইডি মারবো না, চিন্তা করিস না। পড়াশোনা কেমন করতেছিস রে? প্রিপারেশন কেমন? আর এত রাতে লাইনে কি করিস তুই বললি না তো? আকাশের সাথে কথা বলছিলাম, বাসায় বিয়ের কথা বলতে বলছি। আমার এক্সাম শেষ হলে। আর তেমন কিছু না। দিন যায় কেমন তোর? কি করিস? কই থাকিস? খাস কি? এই তো জব করতাম, কাল ছেড়ে দিছি। এখন একটু পড়তে হবে। আর কি করব পাগল, ডাক্তারি ছাড়া আবার কি? কি এত টাকা কই পাবি পাগল? মাসে মাসে তো 10,000 টাকার মতো খরচ লাগে। ভার্সিটি ভর্তি তো তার থেকে। না, দেখি কি হয় রে। 2 বছর জব করলাম, টাকা অনেকটা জড়ো হয়েছে। 15,000 টাকা বেতন ছিল। তাও টাকা তো লাগবে, দেখা যাক কি করা হয়। বাট যাই হোক, ডাক্তারি পড়বো আমি। আমার স্বপ্ন এটা, সেটা কি মিথ্যা হবে বল? আচ্ছা যাই হোক, আমার তো এক্সামের পর বিয়ে 100%। তুই আসবি মানে আসবি কি বল? না আসলে সত্যি বিয়ে করব না, দেখিস। দেখা যাক, বাই। কথা বলে অফলাইনে যায় দুইজনেই। কখন 2টা বেজে গেছে টের পায়নি কেউ। ফারিহা লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। এদিকে ফারিহা যেখানে আছে ঠিক সেই বাসার নিচ হচ্ছে নতুন কোনো কাহিনী। ফারিহা ঘুমানোর পর ফারিহা রুমের বারান্দায় উঠে আসে এক আগন্তুক। মুচকি হেসে নিজের পকেট থেকে চাবি বের করে দরজা খুলে ভিতরে প্রবেশ করে।
রুমে ডিম লাইট জ্বালানো ছিল, সেটা নিভিয়ে ফারিয়ার গা থেকে চাদর সরিয়ে ফারিয়ার শরীরের উপর থেকে গেঞ্জিটা একটু উপরে উঠায়। ফারিহা নড়ে চড়ে কোলবালিশ মনে করে শক্ত করে জড়াই নেয় সেই আগন্তুককে। আগন্তুক ফারিহার কোমরের উপরের গেঞ্জি এনে কোমরে ব্লেড দিয়ে 6টা দাগ দেয়। হালকা রক্ত পড়া দেখে নিজের পকেট থেকে রুমাল বের করে রক্তটা মুছে নেয়। তারপর ফারিহা ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। ফারিহা ঘুমের মাঝেই ঝাপটাঝাপটি করতে থাকে। একসময় ঠোঁট থেকে আগন্তুকের ঠোঁট সরে যায়। ফারিহা উঠতে চাইলে বাধা পায়, উঠতে পারে না। চিল্লাতে যাবে তার আগেই ঠোঁটে ব্যথা অনুভব করে, ঠোঁটে একাধিক কামড় অনুভব করে। একসময় আগন্তুক থেমে গিয়ে শরীরের উপর শুয়ে পড়ে। ফারিহা নড়চড় করতে পারে না, একসময় ওইভাবেই ঘুমিয়ে যায়। ফারিহা ঘুমিয়ে যাওয়ার পর আগন্তুক উঠে দরজা বাহির থেকে লাগাই দিয়ে চলে যায়। ফারিহার আজকেও ঘুম ভাঙে বাহিরে হইচই হওয়ার কারণে। ফারিহা উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। গেঞ্জি উপরে উঠায় দেখে পেটে ব্লেড দিয়ে 6টা দাগ দেওয়া, ঠোঁট ফুলে আছে। আয়না ছেড়ে বিছানায় বসে ফারিহা, মাথায় হাত দিয়ে ভাবতে থাকে এসব কি হচ্ছে তার সাথে। মাহিম তো বেঁচে নেই, তাহলে এ কে? বাহিরে বেশি হইচইয়ের কারণে ফারিহা বাহিরে যায়। গিয়ে দেখে আজকেও পুলিশ আছে। সামনে গিয়ে দেখে একটা লাশ পড়ে আছে, একটা শরীরে 6টা অংশ করে রাখা আছে। ফারিহা লাশের মাথা দেখে দৌড়ে নিজের রুমে এসে ডায়েরি বের করে। তারপর একটা ছবি বের করে। হ্যাঁ, এই সেই ডাক্তার যে তার বাবার চিকিৎসার নাম করে মেরে ফেলেছে। মানে কি এসবের? একটা লাশ 6 টুকরো করা। তাছাড়া এই ডাক্তার তো বাবার চিকিৎসা করার পর দেশ ছেড়ে চলে গেছিল। কই থেকে আসলো? আর কে খুন করতেছে? একদম আমি যেমন চাইছিলাম। আমি তো বাবার খুনের প্রতিশোধ নিতে চাইছিলাম, কিন্তু কে নিচ্ছে বা এইসব কাজগুলো কার? আর লাশ 6 টুকরো, আমার পেটে ব্লেড দিয়ে 6টা টান। ও মাই গড! তার মানে যে আমার রুমে আসে সেই খুনি। আর এর আগে যখন মাহিম মারা যায় সেই দিনও ওই অজ্ঞাত আসছিল। তাহলে কে এই অজ্ঞাত? কে এই আগন্তুক? আচ্ছা, এটা বুঝলাম সে প্রতিশোধ নিচ্ছে, বাট আমার শরীরে দাগ কাটে কেন? ফারিয়া ভাবতে পারতেছে না এসব কি হচ্ছে তার সাথে। আর কেউ জানলো কেমন করে যে তার বাবার মৃত্যু হয়নি, খুন করা হয়েছে? একমাত্র সে জানে, আর সেটাও তার ডায়েরিতে লেখা, বাকি কেউ জানে না। ডায়েরিও তো আছে তাহলে। ওয়েট, অজানা স্পর্শ গল্পে পড়ছিলাম যে মেয়েটার গায়ে কেউ হাত দিলে ছেলেটা এমন ব্যবহার করে। আমার গায়ে কি কেউ হাত দিয়েছিল? তাও পেটে? ভাবতে হচ্ছে এটা। ও হ্যাঁ, ও নো, কে এই সাইকো? সব খেয়াল রাখতেছে। ফারিহার মনে হয় কালকের কথা, যখন কলেজ থেকে অ্যাডমিট নিয়ে আসছিল, তখন একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে ছেলেটা ফারিহার কোমর জড়ায় নেয়। ফারিহা নিজের মাথায় নিজের বাড়ি মারে হাত দিয়ে এসব ভেবে। তার মানে ফারহান ভাই এসব করতেছে নাকি? ও নো ফারিহা, তুই কি ভাবছিস? ফারহান তো তোকে ভালোবাসে না, ভুল বুঝে দূরে সরাই দিছে। সে কেন এসব করবে? প্লিজ আল্লাহ হেল্প মি, এসব কে করতেছে আর কেন? প্লিজ বোঝার ক্ষমতা দাও। ফারিহা রান্না করে খেয়ে পড়তে বসে। পড়ে উঠে নেটে যায়। ভাবতেছে আজ কোথাও ঘুরতে যাবে। কতদিন থেকে সে ঘোরাঘুরি করে নাই, তার কোনো খেয়াল নেই। ফারিহা ফোন নিয়ে মেসেঞ্জারে নক করে। মেরিন মেসেঞ্জারে নাই দেখে বিরক্ত হয়। তারপর কি মনে করে ডায়েরি বের করে একটা নাম্বার উঠায় ফোন করে। হ্যালো। অপর পাশের ব্যক্তি কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগে, কে? আসলে মেরিনের নাম্বারটা দিবেন? আমি ওর ক্লাসমেট, আর ও কাছে থাকলে ফোনটা না হয় ওকে দেন। আমি বাসায় নেই, কাজের জন্য বাইরে আছি, নাম্বার নাও। বাট তুমি কে? চিনবেন না। বাসার সবাই কেমন আছে ভাইয়া? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আর পরিচয় যখন দিবা না রাখি। আমার ওয়াইফ অপরিচিত কারোর সাথে কথা বলা পছন্দ করে না। কি আপনি বিবাহিত? রাখি ভাই। ফোন কেটে দেয় ফারহান। ফারিহা হুট করে কান্না করতে থাকে। ফারহান বিয়ে করেছে, নিশ্চয়ই এতদিনে বাচ্চা কাচ্চাও হয়েছে। ফারিহা চোখ মুছে মেরিনের কাছে ফোন দেয়। মেরিন ফোন রিসিভ করে হ্যালো বলবে, তার আগে ফারিহা চিল্লিয়ে ওঠে, কুত্তার বাচ্চা! এই তোর ভাইয়ের ভালোবাসা আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে সংসার করতেছে। আর 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 তুই একটা বারো আমাকে বললি না যে তোর ভাই বিয়ে করেছে? শালি ভাগ যা, তোরা কেউ ভালো না। হ্যাঁ, কি বলিস এসব? ওয়েট, তুই কি ভাইয়ার কাছে ফোন করেছিলিস যে এসব বলতেছিস? হ্যাঁ, তোর নাম্বার ছিল না। তাই ফারহান ভাইয়ার কাছে ফোন করেছিলাম তোর নাম্বার নেওয়ার জন্য।
তখন উনি বলে এসব। ও, তার মানে নিশ্চয় ভাইয়া ওকে চিনতে পারছে। যাক, আমিও হ্যাঁ বলি, একটু ফারিয়াও বুঝুক ভাইয়াও তো তাকে ছাড়া ভালো নেই। আমার বিয়ের সময় যখন আসবে তখন সব ভুল বোঝাবুঝি ঠিক করে দেবো ওদের। ও হ্যাঁ রে, ভাইয়া তোর জন্য কষ্ট পেত, তাই বিয়ে করছে তোকে ভোলার জন্য। ও আচ্ছা রাখি, ভালো লাগতেছে না রে, ঘুমাবো, মাথা ব্যথা করতেছে। ফারিহার আজ খুব কান্না পাচ্ছে। সে ফোন দূরে পাক মেরে বিছানায় উপর হয়ে কান্না করতে থাকে। তার ফারহান এখন অন্য কারো সেটা ভাবতেও তার কষ্ট হচ্ছে। ফারিহা রান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। বিকালে মেরিন ফারহানের কাছে ফোন দেয়। হ্যালো ভাইয়া, কেমন আছিস, কি অবস্থা? আর শোন, কেউ কি ফোন করেছিল তোর কাছে? ভালো আছি, অফিসে আছি। কি হয়েছে? একজন ফোন করছিল, তোর নাম্বার চাইলো, দিয়ে দিলাম। কেন, কি হয়েছে, কোনো সমস্যা? ভাইয়া, কে নাকে নাম্বার চাইলো আর তুমি দিয়ে দিলা? এটা কেমন কথা বলো? সে তো নাম্বার নিয়ে খারাপ কিছু করতে পারে, তাই না? কি? আমি তো ফারিয়াকে চিনতে পেরে নাম্বার দিছিলাম। ফারিয়া তোর নাম্বার নিয়ে খারাপ কিছু করতে যাবে কেন? ফারহান জিভে কামড় দেয়। সে চিনতে পারছে, এটা তো মেরিন বুঝে গেল। আর মেরিন হেসে ওঠে। তার ধারণা ঠিক যে ফারহান ইচ্ছে করে বিয়ের কথা বলেছে। মেরিন আবার ফারহানকে বলে, কি এমন বলছো বলো তো ভাইয়া? কান্না করতেছে ওইদিকে ফারিয়া। তুই এখনো ভুল বুঝে যাচ্ছিস ভাইয়া। আমার মনে হয় ফারিয়ার থেকে সব কিছু শোনা উচিত, সেদিন কি হয়েছিল তার সাথে। বাদ দে না প্লিজ, ও তো ভালো আছে আমাদের ছাড়া, তাই না? ওকে ওর মতো থাকতে দে, আর আমি আমার মতো থাকি প্লিজ। রাখি, অফিসে আছি, বুঝতেই পারছিস। সাবধানে থেকো ভাইয়া। তুমি যেখানে আছো সেখানে তো খুন হয়েছে আজকে একটা, তাই না? রাতে বের হবা না বাসা থেকে, বাই। মেরিন ফোন রেখে দেয়। ফারহান ফোনের দিকে তাকিয়ে ফারিহার নাম্বার বের করে বিচ্ছেদ দিয়ে সেভ করে। তারপর নিজেই হেসে ওঠে। অদ্ভুত না আমাদের জীবনটা? দুইজন দুই প্রান্তে কথা হয় না কারো। সত্যি ফারিহা, তোমাকে সেদিন রাগের মাথায় যা নয় তাই বলছিলাম, আর সেই কারণে তুমি তারপর একটাবার আমার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করো নাই। আইডি ডিঅ্যাক্টিভেট মারছো, নাম্বার চেঞ্জ করছো, আমিও পারিনি খোঁজ নিতে। তোমাকে ছাড়া সত্যি আমি ভালো নেই ফারিহা, প্লিজ ব্যাক আই তুই। একটাবার তুই কি নিজের অভিমান ভুলে আসতে পারিস না আমার কাছে? একদিকে তোর অভিমান আর একদিকে আমার, দুইজনের এত ইগোর জন্য দুইজন এখন আলাদা। ফারহান একটা দীর্ঘশ্বাস ফেলে কাজে মন দেয়। ফারিহার ঘুম ভেঙে গেলে উঠে গোসল করে নেয়। তারপর বই বের করে পড়ায় মনোযোগ দিতে চায়, কিন্তু পারে না। বারবার ফারহানের কথা মনে হয়। ফোনের দিকে তাকায় একবার। ফোন ভেঙে চুরচুরির দোকান দিচ্ছে। সেই ফোন আর হবে না। এখন ফোন কিনতে গেলে টাকা কমে যাবে, ডাক্তারি পড়তে তার আরও টাকা লাগবে। আর ফোন জরুরি না হওয়ার কারণে ফোন কেনার মন মানসিকতা বাদ দিয়ে দেয়। বিকালের পড়তে বসে না সে। একটু বাহির থেকে ঘোরাঘুরি করে এসে একেবারে খেয়ে দিয়ে পড়তে বসে। রাত 2টা। ফারিয়ার ঘুম ভেঙে যায় বারান্দায় আওয়াজ পেয়ে। সে ভেবে নেয় নিশ্চয়ই আগন্তুক আসবে। চুপটি মেরে শুয়ে থাকে, হাতে নাতে ধরবে সে কারণে। একসময় দরজা খোলার আওয়াজ পায়। ফারিয়া নিজেকে সংযোগ করার চেষ্টা করে। হুট করে ফারিয়া লাফিয়ে ওঠে। তার পাশে একজন বসে আছে, সেটার দিকে ভালোভাবে তাকায়। মুখে মাস্ক, চেনার উপায় নেই। কি জেগে আছো? জানি, তাই জোরে বসলাম যাতে তুমি ঘুম থেকে উঠে পড়ো। এই যে এখানে চিঠি আছে, পড়ে নিও। আর এইদিকে আসো তো। ডিম লাইট অফ করে দেয়। ফারিহা ভয় পেয়ে যায়। আগন্তুক ফারিহাকে কাছে টেনে নিয়ে কোমর জড়াই নিয়ে ফারিহার ঘাড়ের নিচে কিস করে। তারপর গলায় কিস করতে করতে ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ায়। ফারিহা রোবটের মতো স্ট্যাচু হয়ে গেছে। আগন্তুক ফারিহাকে কোলে নিয়ে বারান্দায় আসে। ফারিহা ঝাপটাঝাপটি করে। আগন্তুক নেমে দিয়ে নিজের মাস্ক ভালো করে পরে নেয়। ফারিহা কিছু বলবে তার সুযোগ না দিয়ে ফারিহার মুখে টেপ মেরে দেয়। ফারিহা করতে থাকে, লাভ হয় না। ফারিহাকে উপর থেকে নিচে ফেলে দেয়। ফারিহা চোখ মুখ বন্ধ করে নেয়। সে মারা যাবে এটা ভেবে নেয়। আগন্তুক মই বেয়ে নিচে নেমে এসে ফারিহার হাত ধরে টান দেয়। ফারিহা এবার চোখ মেলে তাকিয়ে দেখে এখানে অনেক ঘর আছে। ফারিহা এবার আশেপাশে তাকিয়ে দেখে 8-10 জন মানুষ আছে, আর সামনে আছে 3 জন হাত পা বাঁধা অবস্থায়। ফারিহা ভালো করে তাকিয়ে দেখে 2টা নার্স আর একজন ডাক্তার। এরাও তার বাবাকে মারতে হেল্প করেছিল। ফারিহা এত ভয়ের মাঝে হেসে ওঠে। আগন্তুক ফারিহার সামনে 3 জনের গলায় একের পর এক চাকু দিয়ে কোপ দেয়। ফারিহা চিল্লাতে যাবে, মুখে টেপ থাকার কারণে পায় না। 2টা মেয়ে জড়ায় ধরে। ফারিহা ভয়ে কান্না করতে থাকে। তার চোখের সামনে 3 জনকে 3 ভাগ করে ফেলে।
ফারিয়া ঝাপটাঝাপটি করে একসময় সেন্স হারায়। ফারিয়া যখন জ্ঞান ফিরে তখন নিজেকে একটা রুমের মধ্যে আবিষ্কার করে। ভালোভাবে রুমে চোখ বুলিয়ে দেখে এটা তার থাকার রুম। আশেপাশে তাকিয়ে এত মানুষ দেখে ভয় পেয়ে চিল্লিয়ে ওঠে সে। ফারিয়া ভয় পেয়ে যায় রুমে এত পুলিশ দেখে। আবার রাতের কথা মনে হতেই আরো ভয় কুঁকড়ে ওঠে। একজন মহিলা পুলিশ এসে ফারিয়ার কাছে বসে। ফারিয়া ভয়ে জড়ায় ধরে। পুলিশ সবাইকে রুম থেকে বের করে দিয়ে ফারিয়ার উদ্দেশ্যে প্রশ্ন করে, সিসিটিভি ফুটেজ চেক করে যা দেখলাম, খুন হওয়ার আগেও তুমি সেখানে ছিলে, আর মুখে টেপ মারা ছিল। তোমার সাথে আরো 10-12 জন ছিল। তুমি কি তাদেরকে চেনো? ফারিয়া মাথা নাড়ায়, মানে সে চিনে না। পুলিশগুলো আরো প্রশ্ন করে, আচ্ছা তোমাকে কেন লোকগুলো নিয়ে গেল, বা তোমাকে খুন না করে রেখে গেল সেটা কি জানো? আর এদের মারতেছে বা কেন? আমি কিছু জানি না। রাতে হঠাৎ করে বারান্দা দিয়ে একজন প্রবেশ করে আমার রুমে। হয়তো তার কাছে ডুপ্লিকেট চাবি ছিল। পাশে আমাকে নিচে নিয়ে গিয়ে আমার সামনে 3 জনকে খুন করে। পুলিশগুলো ফারিহার কথা বিশ্বাস করলো কিনা ফারিয়া বুঝতে পারলো না। তখন হুট করেই ফারিহা বলে, ওয়েট, লোকটা আমাকে আমার রুমে এসে কয়েকটা চিঠি দিয়ে গেছিল। কই আছে দেখি, আর কি আছে সেটাও জানা যাবে। হয়তো খুন কেন করতেছে সেটাও জানতে পারবো। পুলিশ ইশারায় চিঠি বের করতে বলে। ফারিহা চিঠি বের করে মোট 5টা চিঠি পায় সে। ফারিহা ওদের সামনে চিঠি বের করে 1 নম্বর 2 নম্বর এভাবে চিহ্নিত করা সব চিঠিগুলো এক সিরিয়ালে ফারিহা পড়তে থাকে। আমার মহারানী, আসল কথা বলি, কি বলো? খুনগুলো কেন করতেছি জানো? তারা তোমার বাবার খুনের সাথে যুক্ত। আজ থেকে খুন শুরু হয়ে গেল মহারানী। আমার মহারানী, মাহিমকে মারার কারণ সে তোমাকে তোমার বাবার মৃত্যুর দিন কিডন্যাপ করেছিল, আর তোমাকে তোমার ফ্যামিলির সবার সামনে তোমাকে খারাপ বানিয়েছে। তোমার বাবার মৃত্যুর জন্য তোমাকে দোষী বানিয়েছে সবার কাছে। আমার মহারানী, দ্বিতীয় যে খুনটা করেছিলাম সেই ডক্টর তোমার বাবার নিঃশ্বাস আটকায় মেরে ফেলছে। সে টাকার বিনিময়ে এমন করতো, শত মানুষের জীবন নিয়েছে, সেটার ঠিক ঠিকানা নেই। তাই আমি তাকে তার আপন ঠিকানায় পাঠিয়ে দিলাম। আমার মহারানী, শেষে যাদের খুন করলাম তোমার সামনে, তারা সবাই তোমার বাবার খুন দেখে ও কাউকে কিছু বলে নাই। তারা টাকা খেয়ে মুখ বন্ধ রাখছিল, তাই তাদের বেঁচে থাকার মানে কোনো দরকার ছিল না। যার কারণে সবাইকে তোমার সামনেই মারলাম। তোমার বাবার খুনের প্রতিশোধ নিয়ে তুমি নিতে পারো নাই, বাট দেখতে তো পারো, তাই তো? এই যে মহারানী, এখন তোমার কাছে অনেক পুলিশ আছে, তাই না? তাদের বলে দিও তোমাকে মাহিম কিডন্যাপ করেছিল, তারপর কত কি হয়েছে। তুমি পরিবার থেকে আলাদা হয়ে পড়েছো। পুলিশ তো পারে নাই তোমার বাবার খুনিদের শাস্তি দিতে, তাই ওদের বলো যাতে আমাকে না খোঁজায়, আর আমাকে কেউ পাবে না। আমি আজ থেকে আবার উধাও হয়ে গেলাম। ভালো থেকো মহারানী, আবার হয়তো বা কখনো দেখা হবে আমাদের। সবাই নিশ্চুপ হয়ে আছে। পুলিশ এখন কি করবে সেটা ভাবতেছে। ফারিহাকে তারা রেখে চলে যায়। নিউজ দেখাতে শুরু করেছে। ফারহান, মেরিন, ফারিহার মা সবাই নিউজ দেখতে পায়। ফারিহার মা তো কান্না করে দেয়। মেয়েটাকে উনি কিভাবে ভুল বুঝে বাসা থেকে তাড়িয়ে দিল, আর সেই মেয়ে সম্পূর্ণ নির্দোষ। মেরিন অনেকবার ফারিহার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু পারে না। আর এইদিকে ফারিহা নিউ ফোন এখনও কিনে নেয়। একদম এক্সামের পর কিনবে বলে ঠিক করে। সময় যেতে লাগলো। এক্সাম শেষ হয়েছে আজকে। খুনের কেস বন্ধ হয়ে গেছে। তারা খুনির কোনো হদিশ পায়নি। ফারিয়া এক্সাম শেষে বাসায় এসে একটা লম্বা ঘুম দেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোন কেনার জন্য বের হতে থাকে। এমন সময় পড়ার টেবিল একটা বক্স দেখতে পায়। ফারিয়া কৌতূহলবশত সে সামনে এগিয়ে গিয়ে বক্স খুলে একটা ফোন পায়। ফারিয়া বুঝতে পারে নিশ্চয়ই আগন্তুকের কাজ, বাট আগন্তুক না বলছে আর আসবে না, তাহলে? ফারিয়া এসবে পাত্তা দেয় না। তার ফোনের দরকার, ফোন পাইছে, আর কি লাগে। ফারিয়া আগের সিম সব উঠায় ফোনে, তারপর ওয়াইফাই কানেক্ট করে ফেসবুকে যায়। যাওয়া মাত্র একের পর এক মেসেজ আসতে থাকে। ফারিয়া মেরিনের মেসেজ সিম করে আগে। মেরিন কত শত মেসেজ করেছে, বেশি মেসেজ সেই দিনের যেদিন সে নির্দোষ প্রমাণ হয়। ফারিহার নেট থেকে বের হয়ে সে মেরিনের নাম্বারে ফোন দেয়। ফোন বন্ধ পেয়ে বিরক্ত হয়ে ফারহানের নাম্বারে ফোন দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি ফারিহা। মেরিন আছে কি? আপনি বাসায় আছেন নাকি বাহিরে? মেরিনের ফোন অফ পাচ্ছি যে। ওর ফোন হয়তো অফ হয়ে গেছে, বাসায় আছে। আমি মেরিনকে ফোন দিচ্ছি, ওয়েট। ও হ্যাঁ ফারিয়া, শোন। ফারহানের এমন ডাকে ফারিহা কিছুক্ষণ চুপ থাকে।
সে তো দুর্বল হয়ে পড়তেছে। তার ভুললে চলবে না ফারহান বিবাহিত। ফারিয়ার চোখে আপনা আপনি পানি চলে আসে। ফারিয়া নিজেকে কন্ট্রোল করে নিয়ে ফারহানের প্রশ্নে বলে। মেরিনের বিয়ে ঠিক হয়েছে আর 5 দিন পর বিয়ে। মেরিন কান্না করতেছে, বিয়েতে তোকে চাই। তুই এসে ওকে সারপ্রাইজ দিবি। আর চাচি না মানে তোর আম্মু প্রতিদিন কান্না করে তোর জন্য। ফিরে আয়, যা হওয়ার হয়েছে প্লিজ। আচ্ছা, মেরিনের বিয়ে উপলক্ষে না হয় যাওয়া যায়। বড় ভাই দাওয়াত দিল না, গিয়ে আর কি হয়। আচ্ছা, বিয়ের একদিন আগে যাব, সমস্যা নেই, রাখি। ফারিহা, কথা ঘুরাস না, একবারে চলে আয় সব কিছু নিয়ে। তুই চাইলে বল, কাউকে দিয়ে পাঠাবো। কারো জন্য না হয় চাচির জন্য আয় প্লিজ। মানুষটা মারা যাবে তোর চিন্তায়। প্লিজ সোনা, বলছি ফিরে আয়। সোনা, এটা আপনার মুখে মানায় না। দেখা যাক কি করা যায়। আর কিছু? কাউকে দিয়ে পাঠাবো? তুই তো সব একা আনতে পারবি না। আর না হয় আমি যাব। কোথায় সেটার অ্যাড্রেস দে। ফারিয়াও একবারে আসতে খুব মন চাচ্ছে। বাসার বাহিরে একা একা থাকা যে খুব কষ্ট, সেটা তো সে বুঝতেছে। কিন্তু এখন তার ভয় হচ্ছে, ফারহানদের বাসায় তার মা থাকে। এখন আসলে ফারহানের সাথে দেখা হবে, তার ওয়াইফের সাথে। ফারিয়া মনের সাথে যুদ্ধ করে ফারহানকে অ্যাড্রেস দিয়ে দেয়। ফারিয়া সব গুছিয়ে রাখে, নিজের মধ্যে অনেক এক্সাইটেড ফারহানের সাথে আজ 2 বছর পর দেখা হবে। সে কিভাবে ফারহানের সামনে ব্যবহার করবে সেটা নিয়েই পড়ে আছে। নিজের কন্ট্রোল না হারিয়ে ফেলে। ফারিয়া শুয়ে পড়ে। এখন এক্সামের প্যারা নাই, প্যারামুক্ত ঘুমের রাজ্যে পাড়ি দেয়। 1 ঘন্টা পর কলিং বেল বাজালে ফারিয়া ঘুম ঘুম চোখে উঠে গিয়ে দরজা খুলে দেয়। সে ভাবছে হয়তো তার রুমমেটরা। দরজার পাশে ফারহানকে দেখে রুমে দৌড় দেয়। গায়ে ওড়না দিয়ে বাইরে এসে ফারহানকে ভিতরে আসতে বলে। ফারহানও কথা বলে না, ফারিহাও কোনো কথা বলে না। একসময় ফারিহা বলে, আমি রেডি হয়ে আসি। আমার ক্ষুধা লাগছে, কিছু খাইতে দিবি না? বড় ভাই আসছে, আর তুই এরকম খালি মুখে রাখবি? ওই বাল, তুই আসছিস কি নিয়ে আসছিস? আমি কেন তোরে খাওয়ামু? হ্যাঁ, আমার বাড়িতে কিছু নাই, তাই খাবারও দিতে পারবো না। ফারিহার ড্রেস নিয়ে ওয়াশরুমে যায় জামা চেঞ্জ করতে। ফারহান বোকা মতো বসে আছে, মজা করেই খাইতে চাইছে, আর সেই কারণে এত কথা শোনালো। ফারিহা রেডি হয়ে এসে ফারহানের সাথে বেরিয়ে পড়ে। বাসার মালিককে চাবি দিয়ে চলে আসে তারা। রাস্তায় কারো মাঝে কোনো কথা নেই, দুইজনে নীরব আছে। মনে হয় কোনো ব্রত পালন করতেছে তারা। বাসায় আস্তে আস্তে বিকাল হয়ে যায় তাদের। বাড়ির সামনে এসে ফারিহার বুক ধুকপুক করতে থাকে। কতদিন পর আজ তার মাকে দেখবে। তার থেকে বড় কথা, সে আবার একসাথে থাকবে। ফারহান গিয়ে কলিং বেল বাজায়। ফারিহা ফারহানের পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকে। এখনই তার চোখে পানি টলমল করতেছে। মেরিন এসে দরজা খুলে দেয়। দরজা খোলার পরও ফারহান বাড়িতে না ঢোকার কারণে মেরিন অবাক হয়ে তাকিয়ে থাকে। ভাইয়া, কি ব্যাপার? ভেতরে আসবি না নাকি? ভেতরে আয়, দরজা লাগাবো তো। আর তোর হাতে এত ব্যাগ কিসের? কই থেকে সব নিয়ে আসলি? তুই না আজ সকালে একেবারে এখানে ট্রান্সফার হয়ে আসছিস, তাহলে এসব কি? ফারহান সামনে থেকে সরে যায়। পিছনে ফারিহাকে দেখে মেরিন চিল্লিয়ে সবাইকে ডাকতে থাকে। তারপর ফারহানকে শক্ত করে জড়াই ধরে কান্না করে দেয়। ফারিহার মা, মেরিনের মা, ছোট ভাই সবাই বাহিরে আসে। এসে ফারিহার মা বলতে থাকে, কি হয়েছে মেরিন? চিল্লাস কেন? কে আসছে দেখি? সামনে তাকিয়ে ফারিহার মা চমকে ওঠে। ফারিহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলতেছে না। ফারহান ফারিহার সব জিনিসপত্র একটা রুমে দিয়ে আসে। ফারিহা এবার মুখ খোলে। কারো সমস্যা হলে বলতে পারো আমাকে, আমি চলে যাব তাহলে এখান থেকে। ফারিহার মা ফারিহার কাছে এসে ফারিহাকে জড়াই নিয়ে কান্না করতে থাকে। ফারিহা হয়ে এবার আর নিজেকে সামলাতে পারে না, কান্না করে দেয় তার মাকে জড়িয়ে। ফারিহা মা ফারিহাকে নিজের বুক থেকে উঠায়, কপালে, গালে, মুখে চুমু খেতে থাকে। এত অভিমান ভালো না মা। আমরা মরে আছি নাকি বেঁচে আছি একটাবার খোঁজও নিয়ে দেখলি না? তোর বাবার জন্য তোকে ভুল বুঝে কয়েকটা কথা শুনিয়ে দিয়েছিলাম, তার জন্য এভাবে ছেড়ে গেলি আমাদের? বল, আর আমাদের ছেড়ে কখনো যাবি না? আর কোথাও যাব না আম্মু, তোমাদের কাছেই থাকবো। এত দূর থেকে আসলাম, খারাপ লাগতেছে, একটু রেস্ট নেই। ফারিহার মা মাথা ঝাঁকায়। ফারিহা সবার সাথে কথা বলে রুমে এসে গোসল করে নেয়। তারপর বুঝতে পারে তার ক্ষুধা লাগছে, সেই কারণে নিচে যায়। গিয়ে দেখে সবাই বসে আছে। ফারিহাকে সামনে দেখে ফারহান ফারিহার মার উদ্দেশ্যে বলে, চাচি খাবার দিবে না নাকি আমাকে? তোমার মেয়ে তো আমাকে একটু পানিও খেতে দেয়নি। খাইতে চাইছিলাম সেজন্য কত কথা শোনাইছে জানো?
ভাইয়া বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। তখন বাসায় কিছু ছিল না, চাল ডাল সব শেষ, শুধু নুডলস ছিল আমার প্রিয়, তাই আর আপনাকে রান্না করে দেইনি। হয়েছে, থাম তোরা, দুজনেই খেতে বস। ফাহিমা মা, কই ছিলিস এতদিন? পড়াশোনা কি করেছিস নাকি? আর কিভাবে চলেছে তোর দিন? ফারিহা সব বলতে থাকে যে কিভাবে কি হয়েছিল। আমি এখান থেকে যাওয়ার সময় তো টাকা ছিল, সেটা দিয়ে সেখানে গিয়ে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করি। আস্তে আস্তে কয়েকদিন পর জব পেয়ে যাই, তারপর আবার কলেজে ভর্তি হই। তো এই তো দিনটা ভালোই কাটছে, খারাপ না। সবাই মিলে খাওয়া দাওয়া করে আড্ডা দিতে থাকে। আড্ডা দেওয়ার এক সময় ফারিহা বলে ওঠে, ফারহান ভাইয়ের ওয়াইফ কোথায়? সবাই অবাক চোখে ফারিহার দিকে তাকায়। ফারিহা ব্যাপারটা বুঝতে পারে না, কি এমন বলল যে সবাই এইভাবে তার দিকে তাকিয়ে আছে। ফারহান ব্যাপারটা বুঝতে পেরে বলে, বাপের বাড়ি আছে সে, প্রেগনেন্ট 9 মাসের, সেই কারণে বিয়েতে থাকতে পারবে না, আর তার পরিবারেরও কেউ এই বিয়েতে উপস্থিত থাকতে পারবে না। ফারহান সবার দিকে তাকিয়ে বোঝায় ফারিহা যেন সত্যিটা না জানে। সবাই কি আর চুপ আছে? ফারিহা ওহ বলে আড্ডা থেকে উঠে পড়ে। আসি, আমি একটু ঘুমাবো, কাল কথা হবে। সন্ধ্যা লেগেই তো গেছে, তাই রাতে ডাক দিও না যেন। আম্মু আমি আসি, টাটা, তোমরা গল্প করো। ফারিহা চলে যায় সেখান থেকে। মেরিন রাগে চোখে ফারহানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, এটা কেমন কথা? তুই ফারিহাকে মিথ্যা বলেছিস কেন? চাইলে সব ঠিক করে নিতে পারিস। তুই নতুন নাটক শুরু করেছিস কেন এসব আবার? সব কিছুর কিন্তু একটা লিমিট থাকে ভাইয়া। দেখিস ফারিহা আবার এসব দেখে শুনে অন্য কারোর সাথে রিলেশনে না জড়ায়। তো আমার কি, হ্যাঁ, আগে ভালোবাসতাম, এখন আর বাসি না, সেটাও তোমরা শুনে রাখো। আমি অবিবাহিত, বাট কতদিন? বিয়ে তো করব, মা তো মেয়ে দেখতেছে, তাই না? ফারহানকে কেউ কিছু আর বোঝাতে চায় না। ফারিহার রুমে গিয়ে ডায়েরির আগের চিঠি যা যা ছিল সব কিছুতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলে। ওই সময় ফারহান তার রুমে যাচ্ছিল। এসব দেখে কিছুটা রাগীভাবে ফারিহার রুমে প্রবেশ করে। ফারহানকে দেখে ফারিহা পুড়ে যাওয়া ছাইগুলো একটা ঝুড়িতে তুলে রাখে। ভাইয়া কিছু বলবা? না, এসব কি করিস? পুড়ে ফেলাস কেন সব কিছু? আমার দেওয়া সেই জন্য নাকি? হ্যাঁ, এখন আমি মূল্যহীন তোর কাছে? বিবাহিত পুরুষের দেওয়া জিনিস আর রাখি না। তাছাড়া আমার বিএফও এসব পছন্দ করে না, পুরনো জিনিস রাখতে বারণ করছে। বসে অতীতকে আঁকড়ে ধরে থাকতে নাই, সেই কারণে আজ সব স্মৃতি মুছে ফেললাম। তোর বিএফ আছে? হ্যাঁ। হঠাৎ ফারিহা গালে ব্যথা অনুভব করে। পরক্ষণে বুঝতে পারে গালে শক্ত হাতের একটা চড় পড়েছে। ফারিহা ফারহানের দিকে তাকিয়ে থাকে, চড় মারার কারণ কি। ফারহান রুম থেকে হনহন করে বেরিয়ে যায়। ফারিহা এবার কান্না করে দেয়, চড়টা খুব জোরেই মারছে। শালা তুই নিজে ভুল করবি আর নিজেই চড় মারবি, তাই না? পাইছিস কি আমাকে? তুই যা ইচ্ছে করবি আমাকে দিয়ে। রাতে ঘুমা খালি, তখন তোকে এই চরের শাস্তি দিব আমি। আর আগের ফারিয়া নাই, আমি আর আগের ফারিয়া না। ওইদিকে ফারহান রুমে গিয়ে ধরাম করে বিছানায় শুয়ে পড়ে। তার রাগে শরীর জ্বলতেছে। ফারিহা রিলেশনশিপে আছে সেটা আজও জানতে পারতেছে। ফারিহা, এটা তুই করতে পারলি? আমি যে তোকে এখনো খুব ভালোবাসি রে। আমার এইখানে যে খুব কষ্ট হচ্ছে রে। তুই মাত্র 2 বছরে আমাকে ভুলে যাবে আমি ভাবতেও পারি নাই রে। কেন এমন করলি তুই আমার সাথে? কেন কেন? ফারহান রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে। ফারিহাও তখন ঘুমিয়ে পড়ে। ফারিহার ঘুম ভেঙে যায় মাঝরাতে। সময় দেখে রাত তখন 1টা বাজে। ফারিহার হুট করে ফারহানের কথা মনে হওয়ায় রুম থেকে বের হয়। সে কিভাবে ফারহানের রুমে যাবে সেটা খুঁজতে থাকে। একসময় উপায় না পেয়ে ফারহানের দরজার সামনে যায়। গিয়ে দেখে দরজা হালকা ফাঁক করা আছে। ফারিহা ধীরে দরজা খুলে রুমে যায়। গিয়ে দেখে ফারহান এলোমেলোভাবে শুয়ে আছে। ঘুমের মাঝে মাথার চুলগুলো চোখ মুখে এসে পড়েছে। একদম বাদরের মতো লাগতেছে ফারহানকে। ফারিহা সেই সুযোগে ফারিহার কয়েকটা ছবি তুলে নেয়। তারপর সুন্দর মতো ফারহানের কাছে যায়। ফারহানের মুখের উপর থেকে চুল সরায়, গালে জোরে একটা কামড় বসায় দেয়। ফারহান ঘুম থেকে চিল্লিয়ে ওঠে, এই দিক সেই দিক তাকায়, কাউকে পায় না। আহ মাগো আমার গাল, ইস লাগতেছে, মনে হয় কেউ কামড় দিল, কিন্তু কে? আর রুম এমন অন্ধকার কেন? ফারহানের চিল্লান শুনে সবার ঘুম ভেঙে যায়। ফারহান লাইট জ্বালার পর দেখে সবাই রুমে চলে আসছে। ভাইয়া কি হয়েছে? চিল্লানি দিলি কেন? ও মাই গড, ভাইয়া তোর গাল থেকে রক্ত বের হচ্ছে তো। গালে কিভাবে লাগালি? দেখি দেখি। মেরিনের কথা শুনে ফারহান গালে হাত দেয়।
তারপর হাতটা চোখের সামনে ধরে দেখে রক্ত লেগে আছে গালে। সামনে থেকে দেখে ফারিহাও দাঁড়িয়ে আছে। ফারিহার দিকে তাকিয়ে বলে, মনে হয় কোনো বান্দরনি গালে কামড় দিছে, বুঝলি? আমি একটু সুন্দর, যার কারণে সবার লোভ হয়। আর সবাইকে আসতে হবে নাকি? যাও রুমে গিয়ে ঘুমাও। ফারহানের মা কিছু বলবে, ফারহান বলার সুযোগ না দিয়ে সবাইকে যেতে বলে। সবাই চলে যেতে থাকে। ফারিহা যাবে এমন সময় ফারহান হাত টেনে ধরে দরজা লাগাই দিয়ে বলে, তোমরা যাও, ফারিয়ার সাথে আমার কথা আছে। সবাই কিছু না বলেই চলে যায়। ফারিয়া ভয়ে ভয়ে ফারহানের দিকে তাকায়, আবার কিছু বলবে না তো। ফারহান ফারিয়াকে জোরে একটা ধাক্কা দেয়। ফারিয়া গিয়ে বিছানায় পড়ে যায়। ফারহান ফারিয়ার পা ভালো করে উঠাই দিয়ে ফারিয়ার গায়ের উপর শুয়ে পড়ে। জান, কি হয়েছে বলো তো? এমন রাতে এসে গালে এমনভাবে লম্বা কিস করার মানে কি? এই মেয়ে, আমার গালের অবস্থা দেখো, একদম কামড়ে রক্ত বের করছিস। ফারহান উপরে থাকায় ফারিয়ার অস্থির বোধ সৃষ্টি হয়। ফারিয়া নড়াচড়া করতে থাকে বারবার। ফারহান নেমে টান দিয়ে ফারিয়াকে জড়ায় ধরে আর চুল আস্তে আস্তে টানতে থাকে। দেখো ভাইয়া, আমি তোমার রুমে কিভাবে আসবো যে কামড় দিব? আজব তো। তুমি কি দরজা দিয়ে ঘুমাও না? ছাড়ো। মেয়ে দেখলে এই শরীরে হাত দিতে মন চায় নাকি? হ্যাঁ না, তোকে দেখলে মন চায় একটা বাচ্চা পেটে দিয়ে ছেড়ে দেয়। সব কিছু লিমিট আছে। এইভাবে কুত্তার মতো কামড় দিছিস তুই, এটা কোনো মানুষের কাজ? হ্যাঁ, তাহলে আমাকে দোষ দাও কেন? আমি তো মানুষ। আমাকে চর মারার আগে তোমার মনে ছিল না? কোনো কারণ ছাড়া চর মারছো কেন? হ্যাঁ, সরি। আর কখনো আমার সামনে আসবি না। যা, বের হ আমার রুম থেকে। তোর মুখ দেখার ইচ্ছা আমার নেই, বেঈমান। এই বেঈমান কাকে বলিস? তোর মতো আমি ভুল বুঝছি তোকে, তাই না? তোর মতো আমি বিয়ে করে বসে নেই। বেঈমান তুই নিজে, তোর মুখও আমার দেখার ইচ্ছে নেই। ছাড়, আমি যাব এখান থেকে। এই কে বিয়ে করেছে? আমি তো মজা করছিলাম। আর তুই তো রিলেশনশিপে জড়াইছিস, তখন কার দোষ? তো বিয়ে কর, কে মানা করছে? আমি রিলেশন করবই করব। ফারিয়া ফারহানকে একটা লাথি মেরে চলে যায়। ফারহান রাগে বালিশ ক্যাথা সব ছুঁড়ে ফেলে দেয়। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে সবার। আর মাত্র 4 দিন পর বিয়ে। বাড়ি সাজানো শুরু হয়ে গেছে। আজ মার্কেট করতে যাবে, যা যা বাকি আছে কেনার জন্য সেগুলো। ফারহানের সাথে মেরিনও যাবে। আর মেরিন ফারিহাকে রেখে যাবে না, এক কথা তার। ফারিয়া রেডি হয়ে এসে তাদের সাথে মার্কেট করতে বের হয়। মার্কেটে এসে যা যা দরকার সব কিনে গাড়ি করে আগে পাঠিয়ে দেয়। দুপুরের খাবার তারা রেস্টুরেন্টে খেয়ে নেয়। আসার সময় ফারহান বলে, ওয়েট, তোরা একটু ওয়েট কর, আমি আসতেছি। বেশি না, যাবো আর আসবো। ফারহান যখন ফিরে আসে তখন তার হাতে 2টা ব্যাগ। মেরিন দেখতে চাইলে দেখতে দেয় না। হেঁটে হেঁটে বাসায় আসার সময় মেরিন ফুচকা বলে চিল্লিয়ে ওঠে। ভাইয়া, ওই দেখ ফুচকা। চল না, চল প্লিজ, ফুচকা খাবো। থাক, 2 দিন পর তো বিদায় হবি, তাই শখ পূরণ করে দেই। চল, চিল্লাতে হবে না তার জন্য, কিন্তু 1 প্লেটের বেশি খাওয়া যাবে না। ওকে মামা, 3 প্লেট ফুচকা দেন তো। 2টাতে ঝাল দিয়েন, আর একটাই না দিলেও চলবে, অল্প দিয়েন। 3 প্লেট কি করবেন? মেরিন 2 প্লেট, আমি 1 প্লেট। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। ফুচকা এসে গেলে মেরিন খেতে থাকে। ফারহানও 1 প্লেট নিয়ে খায়। ফারিয়া এক সাইডে বসে ফোন টিপতেছে। ফারিয়া খাচ্ছে না দেখে মেরিন ফারহানকে টোকা দেয়। ফারহান বিরক্ত হয়ে ফারিহাকে বলে, আপনাকে কি নতুন করে ফুচকা খাওয়ার জন্য দাওয়াত দিতে হবে? 3 প্লেট ফুচকা নিশ্চয়ই 2 জন খাওয়ার জন্য অর্ডার দেইনি। এখানে মানুষ আছে, তাই এমন কিছু করিস না যে তোর গালে চর পড়ে। আমি ফুচকা খাই না, গন্ধ সহ্য হয় না, সেটা হয়তো আপনি আগে থেকে জানেন, যার কারণে আগেই বলেছিলাম 3 প্লেট কি করবেন। এখন আমার সাথে সাথে যদি আমার প্রিয় অপ্রিয় খাবারের কথা ভুলে যান, তাহলে আমার কিছু করার নেই। ফারহান নিজেকে মনে মনে গালি দেয়। ফারিয়া আগে থেকে ফুচকা খেতে পারে না গন্ধের জন্য। বাকি 1 প্লেটও মেরিন খায়। বাইরে এসে ফারহান 3টা আইসক্রিম কিনে ফারিয়াকে 2টা দেয়, মেরিনকে 1টা দেয়। ফারিয়া না নিয়ে ফারহানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমি আইসক্রিম খাওয়াও ছেড়ে দিয়েছি সময়ের সাথে সাথে। ফারহানের এবার রাগ উঠে 2টা আইসক্রিম রাস্তার ফেলে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় জোর পায়ে। মেরিন ফারিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মেরিনও একবার ফারিয়ার উপর বিরক্ত হয়ে একা একাই বাসায় চলে যায়। ফারিয়া সেই দিকে তাকিয়ে মুচকি হেসে একটা দোকান থেকে সিগারেট কিনে রাস্তার সাইডে একটা ছোট পার্ক আছে, সেখানে গিয়ে সিগারেট ধরায়। সময়ের সাথে সাথে যে সব বদলে যায় সেটা কি কারো ধারণা আছে? আমি 2 বছর থেকে আমার প্রিয় খাবার খাওয়া যে বাদ দিছি শুধু নুডলস ছাড়া, সেটা কিভাবে বোঝায় তোদের? এখন সত্যি বলতে সিগারেটটাকেই আমি বেশি গুরুত্ব দিই।
ফারহান বাসায় এসে হাতের ব্যাগ দুইটা নিজের রুমে নিয়ে চলে যায়। ফারহান ফোনটা নিয়ে ডাটা অন করা মাত্র একটা মেসেজ আসে তনুজার নাম্বার থেকে। ফারহান মেসেজ ওপেন করে দেখে একটা ছবি। ফারহান ছবিটা দেখে ভড়কে যায়। তারপর 4-5টা ছবি দেয় তনুজা। ছবিতে দেখা যাচ্ছে ফারিহা সিগারেট খাচ্ছে। ফারহান ছবি দেখে অনেকটা অবাক হয়, সাথে কিছুটা রেগেও যায়। এই মেয়ের সাহস কী করে হয় সিগারেটে হাত দেওয়ার? সে জানে না সিগারেট খেলে শরীরের ক্ষতি হয়। আমি না হয় ছেলে মানুষ, সেজন্য খাই, আর ওরেও খেতে হবে নাকি? আর সে কোন দুঃখে খায়? তার তো বিএফ আছে, আমি না হয় তার শোকে খাই। ফারহান বুঝতে পারে তনুজা চায় ফারহান ফারিহাকে খারাপ ভাবুক, সেই কারণে এই পিক দিছে। ফারহানও রাগ করে তনুজাকে ব্লক করে দেয়। ফারিহা বাসায় এসে নিজের রুমে গিয়ে ফোন নিয়ে গল্প পড়তে থাকে। তার মনে ছিল না ফারহান তো গল্প লিখে। ফারিহা ফারহানের পেজে যায়, বা 100K ফলোয়ার হয়ে গেছে। ফারিহা পোস্টগুলো পড়তে থাকে। কত আবেগ দিয়ে যেন সব লিখেছে। একটা পোস্টে ফারিহার চোখ আটকে যায়। সে বুঝতে পারে পোস্ট তাকে নিয়ে করা। আমার রাজ্যে এক মহারানী ছিল, যাকে মহারানী বলে ডাকতে আমার এই মন ব্যাকুল হয়ে উঠত। তার প্রতি কখনো আমার বিরক্ত কাজ করে না। তাকে যখন ভুল বুঝে দূরে ঠেলে দেয়, তখন যেন আমার মন তাকে দেখার জন্য পাগল হয়ে উঠত। অদ্ভুত হলেও সত্যি, তাকে দেখার জন্য জবের ট্রান্সফার নিয়ে তার শহরে যাই। তারপর চুপি চুপি রাতে তার রুমে গিয়ে আমার অজানা স্পর্শে তাকে রাঙিয়ে দিয়ে আসি। মহারানী, সে আমার মহারানী। ফারিহা পোস্ট পড়ে থ মেরে থাকে কিছুক্ষণ। তাহলে সেই আগন্তুকের আগমন, সেটা তাহলে ফারহান ছিল? ফারিহা মুচকি হাসে। তার বুঝতে অসুবিধা হয় না সেটা ফারহান ছিল, বাট এতে খুন সব রহস্য কিভাবে জানলো? কোনোভাবেই কি তার ডায়েরি পড়ে ফেলেছে? আজ মেরিনের গায়ে হলুদ, সকাল থেকে বাড়িতে মেহমানে ভরপুর। ফারিহা জানে সকাল সকাল সিগারেট না খেলে আজ আর খাওয়ার সুযোগ পাবে না। এই সময় ছাদে কেউ না থাকায় ছাদে গিয়ে আশেপাশে তাকায়, কেউ আছে নাকি দেখার জন্য। হঠাৎ করে ফারহান তার দিকে হাত বাড়িয়ে দেয়। ফারিহা সেই দিকে তাকিয়ে চমকে ওঠে। নাও একসাথে খাই। এটা খাওয়ার জন্য হয়তো ছাদে আসছো এত সকালে, আর আমিও তো সিগারেট খাই, সমস্যা নেই। এটাও কিন্তু দামি সিগারেট, ভেবো না যে নর্মাল। নাও ওয়েট, আগুন জ্বালাই দেই। কি অদ্ভুত, নিজে আমাকে সিগারেট এনে ধরিয়ে দিচ্ছে। আচ্ছা ভাইয়া জানলো কিভাবে আমি সিগারেট খাই? ভাইয়া কি করো এসব? আমাকে সিগারেট দিচ্ছ কেন? এসব আমি খাই না, সরো এখান থেকে, নয়তো আমি রুমে যাই। থাকো। ঢং না করে খেয়ে নে, আর একসাথেই খাই। আজকে তুই নে, আর গল্প শোনাই তোকে আজকে আমি। নে ধর, এমন করে দেখিস কেন? আজব, আমি এলিয়েন নাকি? হ্যাঁ। ফারিহা সিগারেটটা ধরাই নিয়ে টান মারতে থাকে। ফারহান সেই দিকে তাকিয়ে নিজের সিগারেটের টান দিতে থাকে, আর মাঝে মাঝে ফারিহার দিকে তাকায়। সিগারেট শেষে ফারহান ফারিহাকে বলে, জানিস ফারিহা, ওয়েট, ভনিতা ছাড়াই বলতেছি আমি তোকে সেই দিন ওইভাবে কথা শোনানোর পর নিজের কাছে খুব খারাপ লাগে আমার। এরপর কয়েকটা দিন চলে যায়, তোর খোঁজ নিতে চাইলেও পারি না। আইডি ডিঅ্যাক্টিভেট মারা, নাম্বার চেঞ্জ। একসময় আমার কাছে সব বিরক্ত হতে থাকে। সেই দিন থেকে আমি সিগারেট খেতে লাগি। সত্যি কথা বলি, আজও তোকে ভালোবাসি আমি, তোকে চাই। প্লিজ আমার কাছে ফিরে আয়, আর তোকে ছাড়া থাকা সম্ভব হচ্ছে না। ভালোবাসা? সত্যি ভালোবাসো আমাকে ভাইয়া? সেদিন কি বললে আর আমাকে ভালোবাসো না সব শুনছি আমি। তাই এসব বাদ দাও, নিজের মতো থাকো, আমিও নিজের মতো থাকি, কেমন? আমি সকাল হয়েছে আসি, সকাল হয়েছে, সবাই খুঁজবে। ফারিহা প্লিজ, আই নিড ইউ। ফারিহা বোঝার চেষ্টা কর, সত্যি অনেক ভালোবাসি তোকে। দেখ না, তোর জন্য এমনভাবে কতজনকে খুন করলাম। সত্যি আমাকে মেনে না নিলে নিজেকে শেষ করে দিব আমি। আমি ঠিক ধরেছিলাম সেটা তুমি ছিলে ভাইয়া। ধন্যবাদ তোমাকে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। এখন আসি। ফারিহা যেতে থাকে। এমন সময় ফারহান একটা ব্লেড বের করে ফারিহার দিকে তাকিয়ে হাতে ধরে। ফারিহা দৌড়ে ফারহানের হাত থেকে ব্লেড ফেলে দিয়ে গালে 2টা চড় বসায় দেয়। ফারহান ফারিহাকে টেনে নিজের সাথে জড়ায় নেয়। বল, আমাকে বিয়ে করবি? না, বলতে হবে না। মেরিনের বিয়ের সাথে সাথে আমাদের বিয়েটাও হয়ে যাক প্লিজ। আমার মহারানী কি আমার কথা শুনবে না? এই কলিজা, তোমার ফিফসার কথা শুনবে না তুমি? আই লাভ ইউ ফিফসা। ফিফসা, সত্যি আমি তোমাকে ছাড়া ভালো ছিলাম না। আজ খুব খুব ভালো লাগতেছে জানো। সেদিন যখন তোমার মুখ থেকে শুনি তুমি বিবাহিত, সেদিন খুব কষ্ট হয়েছিল আমার। সরি কলিজা, আর কখনো কষ্ট দিব না তোমাকে। তাহলে আম্মুকে বলি বিয়ের কথা, কি বলো? আর বলছিলাম কি, সিসি সিগারেট খাওয়াটা ছেড়ে দাও। দিব একটা শর্তে, তোমাকেও ছাড়তে হবে। আর বিয়ে, কিন্তু ওকে বিয়ে করো, বাট যতদিন না আমি ডাক্তারিতে যেতে পারি
ততদিন তুমি আমার কাছে আসতে পারবে না। রাজি? কি বিয়ে করে বউ ছাড়া থাকা লাগবে? এমন বিয়ে করার থেকে না করাই তো বেটার, তাই না? বুকের বাঁ পাশে ব্যথা করে যান। কি আর করার, ঠিক আছে। এখন না বিয়ে করলে দেখবো ভাইগা যাবা কারোর সাথে। একটা কিস দাও তো জান। কি? ইয়ে না মানে সত্যি? ফারিহা মাথা নাড়ায়। ফারহান ফারিয়াকে জড়ায় নিয়ে ঠোঁটে কিস করে দেয়। মেরিন মাত্র ছাদে ফারিয়াকে খুঁজতে এসে এমন দৃশ্য দেখে ফেলে। আমি কিছু দেখিনি ভাইয়া। ফারিহা নিচে আয়, সবাই খাবার জন্য ডাকতেছে। বিয়ে আজ আমার, আর আমাকে নাকি তোর খোঁজ করতে হবে। সত্যি দেখিসনি তো? না দেখলে বললি কিভাবে যে কিছু দেখিস নাই? কিছু না দেখলে তো আমরা কিছু করিও নাই, তাহলে বললি কেন এই কথা? সবাই একসাথে হেসে ওঠে। নিচে গিয়ে খেতে বসে ফারিহা আর ফারহানের বিয়ের কথা বলে দেয়। সবাই অনেক খুশি। সবশেষে দুইজন তো একটু ভালো থাকবে, আর কি চাই তাদের। আজ গায়ে হলুদ মেরিনের সাথে আমারও। নিজের মাঝে এক অন্যরকম অনুভূতি কাজ করতেছে। সত্যি আর মাত্র একটা রাত, তারপরেই ফারহানকে নিজের করে পাবো। না কোনো ঝগড়া, না কোনো বিচ্ছেদ থাকবে তখন। আল্লাহ, তুমি আমাকে আমার প্রিয় মানুষটার সাথে সারা জীবন সুস্থ ও সুন্দরভাবে থাকার তৌফিক দান করো। ম্যাডাম, কি খবর আপনার? শেষমেশ কিনা আমার সাথে তোমার বিয়েটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। ও নো, ইস, দুই ফ্রেন্ডের একসাথে বিয়ে, কত ভালো লাগতেছে যে বলে বোঝাতে পারবো না। তোকে বিদায় করব, ভাগ। বিয়ে দিয়ে তোকে এখান থেকে পাঠিয়ে দেব, আর আমি রাজ করব। তুই আসলে একদিনের বেশি থাকতে দিব না, শ্বশুরবাড়ি পাঠিয়ে দেব। ওয়েট, খা। বিদায় করব, আর আসতে দিব না। আমার বন্ধুর সাথে লুকিয়ে 2 বছর প্রেম করছে। আমার বন্ধু আমাকে বলে নাই। আকাশের খবর আছে, ও বুঝবে মজা। বন্ধুর বিয়ে হিসেবে ওর সাথে আমি আর ফারিহা যাব। তো ভাইয়া, তুই এভাবে বলছিস? আমাকে তাড়িয়ে দিবি? এত পর হয়ে গেলাম আমি। তো তোরা কেউ ভালো না, আর তুই বোনের সাথে শ্বশুর বাড়ি যাবি, মানুষ খারাপ বলবে। ন্যাকা কান্না থাকা, ভাগ। কিসের বোন? আমি তো বন্ধুর সাথে যাব। আকাশে তো একটা শিক্ষা দিতে হবে, সেটা তোকে বলা যাবে না। ফারিহা, রুমে আসো, দরকার আছে। ভাইয়া ভাইয়া শোন, তোদের তো বিয়ের কিছু কেনা হয়নি, মার্কেট করবি কখন? নাকি এমন সব পরে বিয়ে করবি? হ্যাঁ, এমনি মার্কেটে গিয়ে জাস্ট সেদিন ফারিহার জন্য একটা লেহেঙ্গা নিছিলাম, সেটাই হবে। তাছাড়া এখন বিয়ে বলতে জাস্ট বিয়েটা হচ্ছে, আমাদের একসাথে থাকবো না। ফারিহা আগে ডাক্তারি চান্স পাবে, তারপর আবার বিয়ে করব, কারণ এই বিয়েতে আমার কোনো বন্ধু থাকতে পারবে না। কি আবার বিয়ে করবি? আচ্ছা যা, তোরা একটু ঘুমিয়ে নেই রাতে, আবার হলুদ মাখামাখি ঘুম হবে না আমার তখন। ফারহান আর ফারিহা ফারহানের রুমে আসে। ফারহান 2টা ব্যাগ এনে ফারিহার হাতে দিয়ে খুলে দেখতে বলে। ফারিহা তাকায় কি এটা শোনার জন্য। খুলে দেখো, তাহলেই তো হয় নাকি? ওয়াও, লেহেঙ্গা, গহনা, কখন নিলে তুমি এসব? অনেক সুন্দর হয়েছে, এসব পরে বিয়ে করব। সেদিন নিছিলাম তোমার জন্য মহারানী। এই মহারানী, একটা চুমু দাও তো এখানে। ইস, চুমু কতদিন থেকে খাওয়া হয় নাই জানো? মনটা আমার আনচান আনচান করে একটা চুমু খাওয়ার জন্য। কি ভয়ানক কথাবার্তা। তা স্যার জি কোথায় চুমু খেতে আমায় বলে? ঠোঁটে আবার কই? দাও একটা প্লিজ। আমার কপাল দেখছো, বিয়ে করব অথচ বউয়ের সাথে থাকতে পারবো না। এই কপাল কই রাখবো বলো তো? কত ভাগ্য করে একটা কপাল হয়েছে আমার। এতে 2 বছর পর পেলাম, এখন নাকি আবার বিয়ের পরও আলাদা। সরো এখান থেকে ভাইয়া, একদম এমন ন্যাকামি করে কাছে আসবা না। আমি তোমাকে বলছি নাকি আলাদা থাকার কথা? আমি শুধু বলছি গায়ে হাত দিতে পারবা না, আর কিছু কি বলছি তোমাকে? ওই একই কথা ফারিহা, তুই বাচ্চা, বুঝবি না এসব। তোর সাথে থাকলে এমনি গায়ে হাত দিতে মন চাইবে, সেটা তোর গোবর মাথায় ঢুকবে না। এসব নিয়ে যা, আর তুইও ঘুমা যা। রাতে অনুষ্ঠান, সবাই মজা করবে, ঘুম হবে না। আসো একটা চুম্মা দিয়ে দেই। ছি, কি বেয়াদব। এসব ভালো না, জানিস না? যা নিজের রুমে যা, নয়তো বিয়ের আগে এখানে তোকে থাকতে হবে আজকে। আজব মাইরি, নিজেই বলে ফারিহা একটা কিস দাও না গো, এখন নিজেই তাড়িয়ে দেয়। শালা বউ পাবি না তুই। ও থুক্কু, আমি তো তোর বউ হব, বাচ্চা পাবি না তুই, ভাগ। সন্ধ্যা লেগে আসছে, সবাই হলুদ অনুষ্ঠানে মেতে আছে। রাত পেরিয়ে সকাল হয়ে যায়। একসাথে মেরিন ফারিহার 2 জনের বিয়ে কমপ্লিট হয়। মেরিনের বিদায় হয়ে যায়, সাথে ফারিহা ফারহান 2 জনেই যায়। আকাশদের বাড়িতে এসে সব নিয়ম কানুন শেষে মেরিনকে রুমে রাখা হয়। আকাশ, ফারহান, ফারিহা আর অনেকে একটা জায়গায় বসে আড্ডা দিচ্ছিল। তখন আকাশ বিরক্ত হয়ে বলে, এই শালা, তুই কি? হ্যাঁ, দেখছিস রাত 12টা বাজে আর তুই এখনো আমাকে ছাড়তে চাচ্ছিস না? আজ আমার বাসর রাত ভাই, আমাকে তো বউয়ের কাছে যেতে দে।
তুই না হয় বউ ছাড়া থাকতে পারবি, বাট আমি পারবো না, বুঝছিস? এই ফারহান ভাইয়া তো ঠিকই বলছে। ছাড়ো, ছাড়ো রুম থেকে, ছাড়ো, রুমে যাক। সময় দেখছো? তুমি এইভাবে কেউ জড়িয়ে নিয়ে থাকে নাকি বেচারা? আসো আমরাও গিয়ে ঘুমাই। ছাড়ো আকাশ ভাইয়াকে। কিসের ছাড়াছাড়ি? হ্যাঁ, এই তুই লুকিয়ে আমার বোনের সাথে প্রেম করছিস, আমি জানতেও পারলাম না। আজ তোকে এখান থেকে ছাড়তেছি না, এটাই তোর শাস্তি। এই বেশি নড়াচড়া করলে দড়ি দিয়ে বেঁধে রাখবো তোকে। শালাবাবু তুক্কু, বড় ভাই বিয়েটা তো আপনার বোনের সাথেই হয়েছে, আপনার বোনটা একা রুমে আছে, আমাকে যেতে দিন প্লিজ ভাই। নয়তো আপনার বোন যে রাগী, দেখা যাবে 1 মাসও আমাকে তার কাছে ঘিচতে দিবে না। আরও ভালো, এই তোরা একে ধরে থাক। এই বউ এদিকে আসো, এর সামনে আমরা একটু রোমান্স করি। আর এ দেখো কি শয়তান, সরো সামনে থেকে। আমি রুমে গেলাম, তোমরা কি করবা তোমাদের ব্যাপার। একটার আগে রুমে আসলে জায়গা পাবে না তো পাবে না, থাকো। বন্ধু দেখো, তোমার বউ কিন্তু জায়গা দিবে না, তাই আমাকে ছেড়ে দাও। এই হাত ছেড়ে দেখ তোর কি অবস্থা করি আমি। দরজা লাগিয়ে দিয়ে কান ধরে দাঁড়াই আছে আকাশ। সামনে মেরিন রাগী চোখে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ সরি বলতেছে, তাও কোনো কাজ হয় না। মেরিন একটু চিল্লিয়ে বলে, এই তোরে না আমি কইছি 12টার আগে ঘরে আসতে, এখন 1টা পার হয়েছে, তুই এখন ঘরে আসতেছিস? একদম আমার কাছে আসবি না, যা বালিশ নিয়ে গিয়ে সোফায় ঘুমা। আমি ঘুমালাম, বিরক্ত করলে তোকে রুম থেকে বের করে দিব। সরি বললাম তো জান, তোমার ভাই আসতে দিচ্ছিল না, আমি কি করব বলো? প্লিজ আজকের দিনটা মাটি করে দিও না বউটা আমার। মেরিন আকাশকে ধাক্কা দিয়ে শুয়ে পড়ে। আকাশ কিছুক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থেকে রুমের লাইট অফ করে মেরিনকে পিছন থেকে জড়ায় নেয়। মেরিন কিছুক্ষণ নড়াচড়া করে শান্ত হয়ে যায়। অপরদিকে ফারহান রুমে গিয়ে দরজা লাগা মাত্র ফারিয়া ঘুম থেকে উঠে পড়ে। একটার আগে আসতে বলছিলাম, এখন একটা কত বাজে? সেই কয়বার কান ধরে উদ্বোস করো গো। ফার্স্ট আমার কথা শুনবা না তো এটা হয় না। বউ, আমি তো এসব করতে পারবো না। 1:50 বাজে, আমি 50 বার কখনো কান ধরে উঠবস করবো না। আর আমি নিজের আদর কিভাবে নিতে হয় তা জানি। ফারহান ফারিয়াকে জোর করে কোলে তুলে নিয়ে বারান্দায় যেতে চায়, দেখে রুমের সাথে বারান্দা নাই। রেগে ফারিয়াকে বিছানায় শুইয়ে দেয়। কেমন লাগে এখন মজা বোঝো? ওয়েট। ফারিয়াকে রুমে রেখে ফারহান বাইরে যায়। কিছুক্ষণ পর ফারহান এসে ফারিয়াকে কোলে তুলে নিয়ে বাইরে বের হয়ে যায়। ফারিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। এই কি করতেছো তুমি? পাগল হলে? এত রাতে বাইরে কি করবা? প্লিজ, কি নতুন পাগলামি শুরু করলা তুমি? বিরক্ত করো না প্লিজ। আর কেউ কিছু ভাববে না নাকি এত রাতে কেউ বাসা থেকে বের হয়? কেউ কিছু ভাববে না, এখন সোজাই বাসা যাব আমরা। না আগে এই যে সামনে একটা নদী আছে, এখানে রাতে অনেকে রাতের ঝিঝি পোকার ডাক তারা দেখতে আসে। আজ সারা রাত আমরাও তাই করব। আর আকাশের মাকে বলে আসছি যে আমরা বাসায় যাচ্ছি, বুঝলেন মহারানী? ফারিয়া এক সাইডে গিয়ে দাঁড়ায়। ফারহান পিছন থেকে ফারিয়াকে জড়ায় ধরে। ফারিয়া ফারহানের দিকে তাকিয়ে ফারহানের কপালে চুমু এঁকে দেয়। ফারহান মুচকি হেসে ফারিয়ার ঠোঁট জোড়া নিজের দখলও নিয়ে নেয়। এটা কি হলো? কি আবার সামান্য কিস আর কিছু না। বাসুর রাতে তোমার জামাই তোমার কাছে আসতে চাইনি, এটাই অনেক। আচ্ছা বউ শোনো, আই লাভ ইউ। এভাবে না, অন্য কোনো এক থাকে। আজকে প্রপোজ করো তুমি। এর আগে কি দিয়ে প্রপোজ করছিলাম মনে আছে? আজ কি দিয়ে করবা? আজকে তাহলে কিটের 2টা দাগ হওয়ার দায়িত্ব নেই? কখনো না, সরো এখান থেকে, চলো বাসায় যাই। ফারিয়া হাঁটতে লাগে। এমন সময় পিছন থেকে জড়ায় ধরে আকাশের দিকে তাকিয়ে ফারহান বলতে থাকে, এই মেয়ে শোনো, আমার পাশে রবে কি সারা জীবন? দেখো না আজকে আকাশে এক চাঁদ আর মাটিতেও এক চাঁদের দেখা দিয়েছে। আমার মহারানী, তোমাকে বড্ড ভালোবাসি আমি। আজ তোমাকে বড্ড মায়াবী লাগতেছে কলিজা। তোমার খুনসুটিগুলো বড্ড মিস করি আমি। বউ, উইল ইউ বি মাই বাচ্চার মা? পাগল একটা, তোমার বাচ্চার মা তো হব সোনা। লাভ ইউ আমার পাগলটা। ফারহান ফারিয়াকে নিজের দিকে ঘুরিয়ে কপালে একটা চুমু এঁকে দেয়। ফারহান নিজের বুকের সাথে শক্ত করে ফারিয়াকে জড়ায় নিয়ে মনে মনে বলে, আমার মহারানী, তোকে কখনো কষ্ট পেতে দিব না। সবসময় আগলে রাখবো তোকে আমি। তোর মুখের হাসিটা যে কেড়ে নিতে আসবে তার মুখের হাসি আমি ছিনিয়ে নিব। আজ থেকে তোর পাশে আছি আমি সব সময়। আমাদের ভালোবাসার সমাপ্তি হলো এখান থেকে। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা, পূর্ণতা পাক আমাদের মতো করে সকল ভালোবাসা।